এখন রাত 1:30। আমি যে সময় রেকর্ড করছি এখন রাত 1:30, এবং আজকে শনিবার দিন পার হওয়ার মানে রাত, মানে কোনো প্রস্তুতি নেই। একেবারে স্রেফ ননসেন্স কথাবার্তা বলবো, এর বাইরে আর কোনো কথাবার্তা বলবো না। ঘটনাও নাই বলার মতো। রিজন হচ্ছে মন মানসিকতা কোনোটাই ভালো না। ওই যে বৃহস্পতিবার যে ঘটনাটা বললাম আপনাদেরকে একদম শুরুতে, মানে ঘটনা তো রেকর্ড করলাম যে বুধবার দিন পার হওয়ার রাতে আমার ওই লোকটা, মানে যার ঘটনা আমি আপনাদেরকে বললাম, মানে যে পেশেন্ট তো এখন বলছে, মানে বলার লাগছে আর কি, মানে আমি তো কোনো কাজ করছি না, দেখতে গিয়েছিলাম। সে বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যায়, এবং আমি খুশি যে সে মারা গেছে। কারণ আর 10টা দিন বা 14টা দিন বা 15টা দিন তার সাফার করাটা সহ্য হচ্ছিল না। আমি তো অপরিচিত লোক, এবং ওই কারণে মানে ভয়ঙ্কর রকমের ডিস্টার্ব আমি। এমনকি আমি ভৌতিকতার পেজে আপনাদেরকে দেওয়া 3 নম্বর প্রশ্নের উত্তর পর্যন্ত চেক করতে পারছি না, যেটা আমার জন্য অন্যায়, আপনাদের প্রতি করা অন্যায়। কিন্তু মানে অবস্থাটাই এমন যে কিছু করতে মনে চায় না, ঘৃণও লাগে অনেক সময় নিজের উপরে। কিন্তু যদি কিছু করার চেষ্টাও করতাম, বাঁচা ধরতে পারতাম না। বডিতে যখন গ্যাংগ্রিন দেখা দেয় আর উপায় থাকে না বেশি। আর তাদের তো ওইরকম আর্থিক অবস্থা নেই, যেটা দেখলাম এতগুলো লোক, 10-11 জনের মতো লোক, তো ওই আশা করা বাদ দেওয়াই লাগতো। তারা তো নিজেরাও জানে না যে এরকম পেশেন্টকে তারা কিভাবে মানে মানে দেখভাল করবে বাড়িতে। আমি খুশি যে সে শান্তিতে এখন। ওই স্বাধীন সত্তার বিদায় হয়ে গেল, আর রু চলে গেছে জায়গা মতো। ওই কারিন আশেপাশে ঘোরাফেরা করবে, আর নফসের শেষ। এই কারণেই আমি এখন পর্যন্ত 3 নম্বর প্রশ্নের উত্তর ওইভাবে ফলো করে দেখতে পারিনি। তো আমি ডিসাইড করলাম যে আজকে আমার মন মতো খেয়াল খুশি মতো কথা বলবো আপনাদের সাথে, যাই বলি যতক্ষণই বলি, কিন্তু পুষিয়ে দেবো ইনশাল্লাহ। যদি মন মানসিকতা একটু ভালো হয়, ঘটনা দিয়ে বা কোনো কিছু দিয়ে পুষিয়ে দেবো। এর বাইরে আলাপ আলোচনা করি, নিজের ফ্রাস্ট্রেশন উঠাবো, আর আপনারাও আপনাদের ফ্রাস্ট্রেশন শেয়ার করবেন। আপনাদের যত রাগ ক্ষোভ সব কমেন্টে লিখবেন, নিজেদের দুঃখও শেয়ার করবেন, ভালো লাগবে। অন্তত বুঝতে পারবো যে খালি আমি দুঃখে দুঃখিত না, আপনিও ওই একই পেইনের ভেতরে রয়েছেন। তো শুরু করি একটা অদ্ভুত ব্যাপার দিয়ে। সুপার ন্যাচারাল পরে আসবো। শুরু করি মানুষের স্বভাব নিয়ে। আমরা জাতিগতভাবে যে অশিক্ষিত সেটা না, পুরো দুনিয়াতে এটা ছড়ানো ছিটানো রেসিজম যেটাকে বলে। আমরা একে অপরকে একটু অন্যভাবে দেখি। যেমন আমি অনেক ঘটনায় বলছি না, মানুষজন বিভিন্ন নামে মানুষজনকে ডাকে। তো কেউ কাউকে মুটু ডাকে, কেউ কাউকে কাল্লু ডাকে, বিভিন্নভাবে ডাকে, মানে যেটা হচ্ছে রেসিজম। এখানে আমেরিকাতে হোয়াইট আর ব্ল্যাক নিয়ে তো রেসিজম চলে, আগে থেকেই চলে। আমাদের দেশীয় রেসিজমের কালচার আরও বিশ্রী। তো মনে করুন যে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, পাঠা হোক আর ছাগল হোক, ওদের রেসিজমটা খুব নিকৃষ্ট লেভেলের। এবং বিভিন্নভাবে আসলে মূলত এই সমস্ত কাজগুলো করে মানুষকে চেতিয়ে তারা এক ধরনের পৈশাসিক আনন্দ পায়। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, শোনেন। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, এবং আমার সামনে একটা কাপল ছিল, সম্ভবত তারা কাপল, আমি শিওর না, কিন্তু বয়স আছে তাদের ভালোই। তারা তাদের মতো ফোনে কথা বলছিল, কোনো ইস্যুই নেই তাদের। 4টা লম্বা পাঠা, যদি শুনে তাহলে চিনবে যে ওই রাস্তায় আমি দাঁড়ানো ছিলাম তখন। তো এই 4টা পাঠাকে উদ্দেশ্য করে বলি, এই 4টা পাঠা আনুমানিক বয়স এদের 25-এর উপরে। এরা কালা 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 করতে করতে কাকে জানি কি জানি বলছিল, কিন্তু আমার যেটা মনে হলো যে কালা বলতে অপোজিটে কালো বোরকা পরা এক মহিলা ছিল শ্যাডোর মধ্যে দাঁড়ানো রাস্তার। হয়তো তাকে ইঙ্গিত করে বলতে পারে বা অন্য কাউকে বলতে পারে, কিন্তু এই
একটা দামড়া, 25-এর উপরে এক একটার বয়স, কাপড় চোপড় অত্যন্ত পরিপাটি, কালা কালা করতে করতে মানে মানে রাস্তা দিয়ে হাঁটার সময় মানে তারা মনে করে যে এটা কুলনেস, স্মার্টনেস, তারা মনে করে এটা এরকম করলে মানুষ অ্যাটেনশন দেয়। কিন্তু ওই যে আমার অ্যাটেনশন কি জানেন, ওইটাই যে পাঠাগুলা করে কি, এটা হচ্ছে আমার অ্যাটেনশন। ওরা যদি মনে করে যে এটা ওদের স্মার্টনেস, তো ওদেরকে মানুষ দেখে পাঠা ছাগল দামরাই মনে করবে, এর বাইরে অন্য কোনো কিছু তো মনে করবে না। তো ওরাই কাজগুলো করে, মানুষ এই কাজগুলো করে, এটা চারপাশে ছড়ানো ছিটানো। এই যে কাজগুলো করি, এই কাজগুলো আমাদের ভিতরে ইনবিল্ট, এবং যখন আমরা সোশ্যাল মিডিয়ার ভিতরে ঢুকি, আমরা আমাদের ভেতরকার বিশ্রী সত্তাটাকে জাগায় আনি সামনে, মানে একজন আরেকজনকে কিভাবে ছোট করতে পারি সেই ধান্দায় আমরা 24 ঘন্টায় মনে হয় ঘুরতে থাকি। জানেন, অবস্থা এমন যে আমরা মানসিকভাবে সবাই এই রোগে আক্রান্ত, আমরা অসুস্থ সবাই। মনে করুন যে আমাদের দেশে এক পদে মানুষ আছে, কোনো কথাবার্তা বলে না, কিন্তু আরেক পদে মানুষ দেখবেন, ওই যে বললাম না যে কিছু কিছু ইস্যু দাঁড়ালেই ও মা সাইড নেয়, পক্ষ নেয়, এইটা নেয় সেটা নেয়, এবং তুমুল ক্যাচাল নিজেদের ভিতরে, অথচ ঘরে খায় বনের মরিচ টানানোর মতো অবস্থা এক একজনের। আমার আফসোস লাগে তাদের পিতামাতার জন্য যে আপনারা এত কষ্ট করছেন, মূল্য তো দিল না। সব সন্তান খারাপ হয় না, আবার সব সন্তান ভালোও হয় না। তো এটা হচ্ছে মনে করুন যে আমাদের ন্যাচারাল ইনস্টিংক্টের ভেতরে এই বদমাশিটা লুকানো। এবং মাঝখানে মনে হয় যে একটা ঘটনা ঘটলো একজনের, মনে হয় 10 তলা 11 তলার ছাদ থেকে সে লাফ দিয়ে পড়েছিল, আমি শিওর না। আমি আসলে মানুষের মানে আমি কোনো ঘটনা স্পেসিফিকলি শুরুতে বিশ্বাস করি না, কারণ ধীরে সুস্থে সব খবরই বের হয়, কোনো খবর প্রথম দিনই বের হয় না। এবং আমি মানে রং মাখানো কথা চিনতে পারি, তারপর আমি ওই সাবজেক্টটা বাদ দিলাম, যে তার মৃত্যুটা কেন হয়েছে, সেটা কি সুইসাইড নাকি মার্ডার, পরে তদন্তের উপরে। কিন্তু কিছু কথা যেটা ফেসবুকে ভাসলো সেটা হচ্ছে বুলিংয়ের শিকার। এটা আসলে জেনুইন ব্যাপার, মানে খাচ্চর টাইপের কিছু ছেলে পেলে আছে, মানে এই জেনারেশন জেনজি বলে এগুলারে, খাচ্চর টাইপ। এগুলো যদি আবার মনে করে যে আপনি জেনজি বলে আমি আপনারা গালি দিলাম, না ভাই, যেটা খাচ্চর আমি সেইটাকে বলতেছি। এখন আপনার যদি মনে হয় যে আমি আপনারা বলছি আর আপনার গায়ে লাগছে, রিজন হচ্ছে যে আপনার খাচ্চর, এই জন্য আপনার গায়ে লাগছে। এই খাচ্চরগুলোর বিহেভিয়ার আরও খাচরা, মানে এমন বিহেভিয়ার কিন্তু আপনার তো জন্ম পড়ে, মানে আমি আমার জন্ম পরেও দেখি নাই। আমার তো নাকের আগে রাগ থাকে, মাঝে মাঝে না আমার হাত এমনি অটোমেটিক শক্ত হয়ে আসে, কারণ আমি জানি ওইভাবে হাত ফোল্ড করার পরে আমি হাতের ভিতরে যে পরিমাণ শক্তি টের পাই, ওইটা আমি অন্য কোনোভাবে জীবনও টের পাবো না। এবং বিশ্বাস করেন, ওই শেখানো পদ্ধতিতে যখন হাত ফোল্ড করে আমি দেয়ালে একবার ঘুষি মারছিলাম, আমার হাতে কোনো ব্যথাই পেনি আমি, বিশ্বাস করেন। তো আমার হাত অটোমেটিক মুঠে আসে, কিন্তু তারপর আমি নিজের উপরে ফুল কন্ট্রোল নিতে পারি। জানেন, এদের খাসটা আমার বিহেভিয়ার, মানে এরা এই বিহেভিয়ারটা পায় কোথায়? মানে আমাদের দেশে তো এরকম বিহেভিয়ার শুধুমাত্র রাস্তাঘাটেই পসিবল শেখা। এগুলো তো মনে হয় না যে কেউ ছড়াচ্ছে কোথাও, কোনো কন্টেন্টের মাধ্যমে তো ছড়াচ্ছে না। মানে মানে এরকম কেন? ইভেন ছেলে মেয়েরাও, আমি বিশ্বাস করি যে মেয়েরা খুব তাড়াতাড়ি শিখে, ছেলেদের আগে মেয়েদের ডেভেলপমেন্ট হয়। কিন্তু ওই মেয়েরাও দেখছে যে ইদানিং কেমন জানি হয়ে গেছে, মানে এরা ছেলেদের চাইতেও মাঝে মাঝে মনে হয় যে বেশি ভয়ঙ্কর। আচার আচরণ থেকে শুরু করে উগ্রতা, মানে অত্যন্ত ভয়ঙ্কর এরা। পিতামাতা কি করবে ভাই বলেন? পিতামাতারই তো সন্তান না, পিতামাতা যদি একটা থাপ পড়ো মারে তাও তো তার কলজেরার ভিতরে যা লাগে। পিতামাতা কি করবে? পিতামাতা তো আপনি আমি। বিশ্বাস করেন, যদি আমার 21 বছর বয়সে বিয়ে হয়ে যেত, তাহলে আজকে আমার 10-11 বছর বয়সে একটা মেয়ে থাকতো না, মানে ছেলেও থাকতে পারতো। মানে আমি বুঝাইলাম আপনাকে, তাহলে সেই হিসেবে তো আমিও তো একটা বাদরের বাপ হইতে পারতাম। তো এখন যারা পিতামাতা হচ্ছেন তারাও তো
তারা তো ওইভাবে ভাবেন নাই যে তাদের সন্তানদের এই অবস্থা হবে এখন। ওই পিতা মাতারাও তো খুব পাগল হয়ে গেছেন। কিন্তু আবার এটাও বিশ্বাস করি, এটাও হয়, সেটা হচ্ছে কর্মের ফল। প্রত্যেকটা মানুষকে কর্মের ফল দিয়ে আল্লাহ লাইনে নিয়ে আনেন, জানেন? আল্লাহ প্রত্যেকটা মানুষকে কর্মের ফল দিয়ে লাইনে নিয়ে আসেন। সেটার জন্য নির্দিষ্ট টাইম লাগে। কারোর হয়তো 35 বছর, 40 বছর, কারোর হয়তো 20 বছর বয়সেই লাইনে নিয়ে আসেন আল্লাহ। তাকদীরের ব্যাপার। আজকে যে খাসরামি করতেছে 10 বছর পরে তাকে দেখবেন না খাসরামি করতে, বিশ্বাস করেন। তাকে দেখবেন যে তার ভিতরে একটা পরিবর্তন। কারণ পরিবর্তন সবসময় ঘটে, পরিবর্তন হওয়াটা জরুরি, নইলে কিন্তু সমস্ত সৃষ্টি এলোমেলো হয়ে যেত। এটা আল্লাহর এক অসীম সার্কেল, যেটাকে বলে মানে সার্কেল বলে আমি এই কারণে যে মানে পরিবর্তনশীলতা এটা বজায় রাখছেন তিনি, এবং সেইটার ভেতর পরে কিন্তু প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দিক দিয়ে লাইনে আসেই। মানে তার ভেতরে শত খারাপই থাকলেও লাইনে আসাটা তো সে আসে। তো এই ছেলেপেলেগুলো একদিন লাইনে আসবে, মার খেয়ে হোক, খুন হয়ে হোক, যেইভাবে হোক, মেয়েরাও এরা লাইনে আসবেই। আসতে তাদেরকে হবেই, কারণ কর্মের ফল যে হিট করবে এটা আল্লাহ বলেই দিয়েছেন, অন্য কেউ বলেন নাই। আল্লাহ বলছেন এটাই যথেষ্ট, স্রষ্টা বলছেন। আর তাদেরকে আপনি হেদায়েত দিতে পারবেন না। এরা মানসিকভাবে যেহেতু অসুস্থ, আপনি পাগলকে কি হেদায়েত দিবেন? এখন যদি সলিউশন দেন যে এদেরকে আপনার মারধর করে ঠিক করার, ওইটাও একটা সলিউশন না। কারণ মারধর করতে গিয়ে তো আপনি আপনার নবসকে আরও বেশি ইন্টেন্স কন্ডিশনের ভেতরে নিয়ে যাচ্ছেন, যাতে নবস আপনাকে আরও বেশি ফিডিং দেয়, কারেন্ট যাতে কন্ট্রোলটা নিয়ে নেয় আপনার উপরে, এবং আপনি ওই মারধর করতে করতে একসময় তাকে মেরেও ফেলতে পারেন। আর তারপরে কী হবে, আপনি জেলে। তো সুতরাং হচ্ছে কি যে আমাদেরকে সবরও করতে হবে, অ্যাকশনও নিতে হবে। সেটা পরিস্থিতি বুঝে। যদি মনে হয় যে না আমাকে কঠোর হতে হবে, তাহলে কঠোর হন। ছেলে মেয়েদের কাছে জিম্মি হয়ে যান না, আবেগের কাছেও জিম্মি হয়ে যান না। আপনার ফাঁকটা ছেলে মেয়েটারে যদি 2 রাত বাসার বাইরে রাখেন, সোজা যাবে। কে আমাকে বাপ মা করে পিড়ায় নাই? মানে আমি তো আম্মার হাতে হুদা কামা মার খেয়েছি, কারণ আমার দেখতে পারতো না সে, ওটা বাদ। আমি তো আব্বার হাতে মার খেয়ে নিই, কিন্তু আমাদেরকে তারা লাইনে রাখেনি। ইভেন আপনি যে এখন সন্তানের বাবা, যে সন্তানটা খাসরা হয়ে গেছে, আপনাকে তো বাবা মা লাইনে রাখছিল, তাহলে আপনার কি হয়েছে? ঘটনা কি আপনার কি হয়েছে? এবার আমি আপনাদের বলি, আসলে আপনারা কৃমিতে কামড় মারছে কেন জানেন? যখন আপনার সন্তানটা পয়দা হয়েছে, আপনি তো ভাই পাগলই গেছেন। মানে এটা নিয়ে কী করবেন না করবেন, মানে এটা সাজায় রাখবেন না কী করবেন, একে তো ওইভাবে আপনার দিনকাল কাটছে। তো খালি আদর আদর, আমার বাবা কী চায়, আমার মা কী চায়, আমি সব দিয়ে দেবো করতে 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 আপনাকে কখনো বোঝানি নেই যে নিড নামের একটা জিনিস রয়েছে, প্রয়োজন নামের একটা জিনিস রয়েছে। প্রয়োজন শিখতে হবে। তো কোনো কিছু চাইলেই পাওয়া যায় না, ওইটা তাকে শেখাইতে হবে। ওইটা তো শেখার নেই, আপনি গলা পর্যন্ত খাওয়াই দিচ্ছেন, গলা পর্যন্ত আনাই দিচ্ছেন, যেটা ফলশ্রুতিতে এটা এখন বড় হয়ে খারাপ হয়ে গেছে। এটা এখন গলার কাটা হয়ে গেছে আপনার জন্য। এটাকে আপনি শিখান নাই, এটাকে আপনি সেভাবে ট্রিট করেন নাই। ইভেন আপনি টিচারকে বলে দিচ্ছেন আমার ছেলে মেয়েকে কিন্তু স্পর্শ করা যাবে না, তাদেরকে কিন্তু ফুল দিয়ে টোকা দেওয়া যাবে না। যদি আপনি তাদেরকে ফুল দিয়ে টোকা দেন, আপনাকে কিন্তু চাকরি থেকে নট করে দেব, আর নইলে কিন্তু স্কুলে গিয়ে আপনার নামে বিচার দিয়ে আপনাকে স্কুল থেকে বের করে দেব। আর যদি আপনি মাদ্রাসায় পড়ান, তাহলে আপনি ওই হুজুরকে যা বলবেন, এত বড় সাহসে আমার ছেলে মেয়েকে মারধর করেন কেন? আপনারা খাওয়ান পড়ান, এই সমস্ত বহিযোগী যা করেন আপনারা, তখন এই সমস্ত ভোগীচুগি করে যে আপনারা আপনাদের সন্তানকে খারাপ বানায় ফেলেন। তাহলে নিকৃষ্ট মানুষটাকে আপনি তো পিতা মাতা হইতে পারেন নাই।
পিতামাতা হইতে পারেন নাই। আমার মনে আছে আমি যখন স্কুলের শার্ট, তো সাদা শার্ট, এটা সাদা শার্ট ময়লা হয় না? ময়লা হয়তো, তো এটা তো আস্তে আস্তে উজ্জ্বলতা নষ্ট হয়। এত বলতাম মানে আমাকে কিনে দিত না, কিন্তু সব সময় করতো কি যে সেমিস্টার শেষ হওয়ার পরে, মানে ওই যে প্রথম বার্ষিক, দ্বিতীয় বার্ষিক, তৃতীয় বার্ষিক, চতুর্থ বার্ষিক, মানে 3 মাস পর যে পরীক্ষাগুলো ছিল, তো ওই পরীক্ষাগুলো পরপর দিত, মানে নতুন শার্টটা। তো একটা সময় আমি খেয়াল করলাম কি যে শার্ট, মানে দেখুন এটা আমার নিজের খেয়াল, সুন্দর লাগলে ভালো লাগে না? তো আমি দেখতাম কি আমার আব্বা করতো কি, তার কাপড়গুলোর ভিতরে যেগুলো সাদা মূলত সেগুলো একটু নীল দিত, কাপড়ের উজ্জ্বলতা ফেরত আসতো। কিন্তু তখন বুঝতাম না, এখন বুঝি। তখন দেখতাম কি, আরে বাবা রে, আব্বার দিক কাপড় রীতিমতো চকচক করে। আমিও না নিজের শার্ট স্কুল থেকে আইসে ডেলি ভিজানো শুরু করলাম। ডেলি 1-2 ফোঁটা নীলের পানির ভেতর রাখলাম, চিপটায় সন্ধ্যাবেলার মানে বিকালবেলায় করে দিতাম, রাতে শুকিয়ে যেত, সকালবেলা পরে বেড়ে যেতাম, ঝা চকচক। তো এটা আমি শিখলাম কেমনে? আমারও তো এসে কিনে দেয় নাই। আমি তো আমার নিজের কাপড়টা, দেখেন আম্মা বলতো যে তুই কাপড় ভিজাবি না, তোর কাপড় তুই ধুবি। ব্যাস, আমি আমার কাপড় ধোয়া শিখে গেলাম। আমি নীল দিয়ে আমার শার্টটাকে আরো বেশি পরিষ্কার করলাম, আরো বেশি উজ্জ্বলতা নিয়ে আসলাম। স্কুলে গেলেই তো বাবা রে বাবা, অ্যাটেনশন এমনি পড়তো, কারণ কাপড় ঠিকঠাক লাগে, সুন্দর লাগে। ওই যে ঘাড়ের পাশ দিয়ে কাপড় কালো হয়ে যায় না, এটা হয় না, সেটা হয় না। এটা আমার শিখাইছে কে? নিড তো আমার দরকার ছিল, দেয়নি তো আমাকে। যেমন আমি পাগল হয়ে গেছিলাম যে নীল কালের কলম দিয়ে লেখার জন্য। কারণ কি জানেন, নীল রংটা আমাদের ব্রেন বেশি পছন্দ করে, বিশেষ করে আমিও পছন্দ করি। তো নীল কালের কলম, যেটা যে লম্বা ছিল না, প্রায় কয়েক ইঞ্চির মতো বড় কলমগুলো, যারা ওই কলম দিয়ে লিখছেন তারা কিন্তু কমেন্ট করে দিন। ওই বড় কলমটার জন্য পাগল ছিলাম, দেয় নাই। এখন আমার পকেটে কিন্তু টিফিনের টাকা জমতো, চাইলে আমি নিতে পারতাম, কিন্তু চিন্তা করছি যে এইটা যদি দেখে তাহলে তো কলম ভেঙে দিব আমার। কিনি নাই। অনেক বুঝাইছি আব্বা আম্মা, মানে আব্বারে না, ব্যাটারে বুঝা লাভ নাই, ব্যাটারে যাই কিন্তু আমি হেঁটেই দিত। যাই হোক, আমার তো জল্লাদ ছিল আমার মা। এরা অনেক বুঝায়, অনেক তেল মাইরা, অনেক কিছু কইরা পরে, অনেক পরে যে আমি কলমটা পাইছি। কিন্তু কলমটা পাওয়ার পরে যখন প্রথম দিন রাখলাম না, ব্যাস আমার আগ্রহ শেষ এটার প্রতি। আগ্রহটা এরকমই। এই যে নিড, আমার এই নিডটা তারা আমাকে বুঝাইছে, আপনি বোঝান নাই। বাবা আমার জন্য একটু জুস এনো তো। কেন নিয়ে আসা লাগবে কেন? জুস কি আপনি খাইছেন কখনো? ওই জুসগুলা খেয়ে মেয়েরা অসুস্থ হইতেছে না, ছেলেরা অসুস্থ হইতেছে না, আনতেছেন কেন? আর আপনার আব্বা আমার কাছে টাকা পয়সা ওই সময় কম ছিল, বেশি ছিল, যেটাই হোক, তারা সেভাবে ম্যানেজ করছে। আপনি নাহলে ইনকাম করতেছেন, আপনার ঢালা লাগবে সব কিছু। ওরে বুঝান, যে মা বাইরের এই খাবারগুলো খাইতে নেই, ঘরের খাবার খাও, বাইরের জিনিসটা নিতে নাই, এটা করো না, ওইটা করো না, অমুকের সাথে এরকম করো না। না না না, আপনার সন্তানকে গোল্লায় নেওয়ার সমস্ত সুন্দর কার্যকলাপ আপনার, অন্য কারো না, অন্য কারোরই না। এন্ড্রয়েড দিয়েতে যে ফসলটা আপনি ফলাইলেন সেটা বাড়িতেছে কি, এই খাসরা মার্কা জেনারেশন, যারা কাউকে রেসপেক্ট যেটা কথাও বলতে পারে না, একটা রেসপেক্ট যেটা কথাও বলতে পারে না, তো গলার টোনও কেমন জানি, মানে মনে হয় যে মানে এরা মানে ড্রাগ এডিক্টেড নাকি এরা কি মানে পাঠা, নাকি এরা কি মানে শকুন, বোঝা যায় না, যে গলার টোনও এরকম। আর ভাষা রে বাবা রে বাবা, তুই ওরা তো আপনার দান, শরম করে না, লজ্জা করে না আপনার? পোলাপানের বিগড়ে দিতেছেন এইভাবে। আবার কোন যে ছেলে মেয়ে সব খারাপ হয়ে যাচ্ছে, দুনিয়া খারাপ হয়ে যাচ্ছে। বেটা তুই নিজেই খারাপ, তুই বেরি নিজেই খারাপ, এলাকা সবটিটা খারাপ বাড়া দিস। তুই হারাতে মোবাইল নিয়ে পড়ে থাকস না, তো তোর বলাবেন কি মোবাইল নিয়ে পড়ে থাকতো না? এই যুগে আইসাও আমার মানে সপ্তাহ শেষে যে ঘরে 3 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম থাকে, এই যুগে আইসাও এই জিনিসটা এত বিরক্তিকর। পোলাপান এখন চশমা পরে কম বয়সেই,
এই আর্টিফিশিয়াল স্ক্রিনের লাইটে সব শেষ হয়ে যেতেছে, সব। ইভেন আমরা যে বাল্ব পর্যন্ত লাগাইতেছি ওইখান থেকে ইমিট হইতেছে রেডিয়েশন, আমাদের চোখ নষ্ট হয়ে যেতেছে রীতিমতো, মাথা ব্যথা করে কেউ টের পাই না। সব রেডিয়েশনের কারণে, প্রেশারের কারণে চোখ শুকায় যাচ্ছে, চোখে স্ট্রেন পড়তেছে, মাথা ব্যথা করতেছে, আদম মনে হতেছে মাথা ব্যথা করতেছে, কিন্তু ওইটা তো চোখের স্ট্রেনের কারণে, চোখ শুকায় যাওয়ার কারণে, বিভিন্ন কারণে পুরো জেনারেশনটাই অসুস্থ আর মূর্খ। এরা নিজেদের বাপ মার বয়সী মানুষকে সেক্সুয়ালি বিভিন্নভাবে হার্ট করে, এরা নিজেদের বাপ মার বয়সী বিভিন্ন মানুষের সাথে দুর্ব্যবহার করে, এদের সাথে কথা বলতে জানে না, গায়ে পর্যন্ত হাত তুলে। এই খাসরা মার্কা জেনারেশনের যদি সমস্ত কাজ কারবার করে, তখন আপনার মনে চাই ওরা পিটাইতে, তখন কি জানেন, হাতে যদি মাইট দেন না, সেই খাসরা মার্কা পোলা পানের অসভ্য বাপ মা আইসা করবে, তুই আমার পোলাটা মাইছুতকে মাইনা মাসুতকে, মানে সে তখন ডিফেন্ড করবে যে তার সন্তান একেবারে ক্লিন, খুন করার পরও ডিফেন্ড করবে, এটা তার নেচার। কয়টা বাপ মা আছে যে কেউ যে খুন করছে ধরা দিয়ে আসি, যাই ধরা দিয়ে আসি, তো উপায় নাই, খারাপ হয়ে গেছে। কয়টা বাপ মা আছে, শূন্য শূন্য। তো এই খাসরা মার্কা জেনারেশন সামনে বড় হইতেছে, আরো বিধ্বংসী হয়ে উঠবে। চেনে না, জানে না, কিচ্ছুই না, আয়সা করবো যে খারাপ, খারাপ। আমি অবাক হয়ে গেলাম যে কি জানি বলে জ্যোতিকে নিয়ে, হায় হায়, খাট গরম করার কথা মহিলা পর্যন্ত বলতেছে, লজ্জাজনক। এরা বলে মুসলমান, এরা দাবি করে মুসলমান। ভাই শুনেন, যে কোনো কিছু মানে না, সে সবচেয়ে বেশি দাবি করে, বুঝলেন? আমি ব্যক্তিগতভাবে তো কারো মানে টার্গেট করি না কখনো, কারণ এটা আমার স্বভাবের ভিতর নাই। কিন্তু একটা সাংবাদিক আছে, আরেকজনের এজেন্ট হয়ে কাজ করে, বুঝলেন? ওই সাংবাদিকের কাজই হইতেছে এইটা, মানে সে কিরমি খুঁজা বাইক করে সেইটাতে সে আসমান পর্যন্ত উড়ে নিয়ে যাবে, দুদিন পরে দেখবেন ফুসকি বম গায়েব হয়ে গেছে, মানে ওই সাবজেক্ট থেকে সরে গেছে। কারণ যদ্দূর করার দরকার দূর করছে, আর পারতেছে না, কারণ এমনিও আর কিছু নাই, কয়দিন একই সুতা টান দিব। কতগুলা পীর আছে নিজেদেরকে অনেক কিছু মনে করে। একই জিনিস যখন দেখবেন যে ওই কি জানি বলে, মানে একই জিনিস বলে লাভ নাই। এই পুরো জেনারেশনটা, পুরো যোগাযোগ মাধ্যমটাই ধ্বংস তো হবেই। আমি দোয়া করবো আল্লাহর কাছে, তা আমার জীবদ্দশা আমি এর ধ্বংসতা দেখতে পারি। আমি আল্লাহর কাছে দোয়া করবো, এটা অবশ্যই। তো কইলাম ততক্ষণ যে খাসরা মার্কা এক জেনারেশন নিয়ে কথা। এখন ওই জেনারেশনের কারো যদি গায়ে লাগে কমেন্ট করেন, আমি আপনার উপরে ঝাঁপায় পড়বো, টেনশন করেন না, কারণ আমার মুড খারাপ। তো এবার আসি এটা অবিশ্বাস্য ব্যাপার নিয়ে। সেটা হইতেছে কি, ও মাঝখানে একটা কথা কই, শিশু দলের শিশু খেলাটা দেখছেন? শিশু দলের খেলা, মানে শিশু যেভাবে খেলাধুলা করে, এই শিশু দলও ওইভাবে খেলাধুলা করে, রাবিশ। তো যাই হোক, পলিটিক্যাল কথা কই নেই বলেও মনে করে না যে পলিটিক্যাল কথা কইছি। যাই হোক, সাবজেক্টটা বলি। আজকে কয়েকটা সাবজেক্ট নিয়ে কথা বলবো এমনি, কিন্তু এর আগে আমার নিজের ফ্রাস্ট্রেশনটা বের করি, কথা বলে হালকা হই। বিশেষ করে গত 5-6 দিনে কারোর সাথে 2-4টা বেশি শব্দ বলি না, এবার আমার স্ত্রীর সাথে বলিনি। অবশ্য আমার বাসায় আমার শাশুড়ি আইছে, কয় বছর পরে আইছে মনে নাই, 3-4 বছর পরে আইছে। বেরি নাক ডাকতেছে, এখন জানি না মাইকে ধরতেছে কিনা, কিন্তু বেরি নাক ডাকতেছে। আর ভাই জানেন, আমিও বেরিয়ে দিয়ে আজকে সারাদিন অনেক কাম করেছি, আর বেরির মাইয়ের দিয়ে অনেক কাম করেছি আজকে সারাদিন। আমি আজকে সারাদিন বই আসছিলাম, তো কি জানি বলে ভূমিকম্পের ব্যাপারটা আসে। দেখুন, আমি কিছু জিনিসের যদি অবজেকশন জানাই, তার মানে এই না যে আমি মিথ্যা কথা বলতেছি বা আমি কাউকে অ্যাটাক করতেছি।
আপনার দায়িত্ব ওই অবজেকশনটা যে আমি বললাম বা দিলাম ওইটা ফাইন্ড আউট করা, যে আমি মিথ্যা কথা বলছি কি বলি নাই। কোরআনে আল্লাহ কোথাও বলেন নাই যে তিনি রাগ হয়ে ভূমিকম্প পাঠান, কোথাও বলেন নাই। আমার দরকার নেই অন্য কোনো রেফারেন্স নেওয়ার। পয়েন্টটা বুঝতে পারলেন? কারণ আল্লাহ যদি রাগের কথা তার বলতেনই, তিনি স্পেসিফিকলি বলে দিতেন যেভাবে তিনি জান্নাত জাহান্নাম এবং তাদের চেহারা যে ধ্বংস হয়ে যাবে, এটা যেভাবে আল্লাহ বলছেন ওইভাবেই বলতেন। কারণ কি, যখন আপনি এই কথাটা প্রেজেন্ট করবেন যে ভূমিকম্প আল্লাহর রাগ আর ক্ষোভ, তখন আপনি হাসির পাত্র হয়ে যাবেন। সারা দুনিয়াতে ইভেন প্রত্যেকটা মিনিটে এক একটা জায়গায় 2 বা 3 রিক্টার স্কেলে কিন্তু ভূমিকম্প হচ্ছে। সারা পৃথিবীতে প্রত্যেকটা মিনিটে ভূমিকম্প হয় বিভিন্ন জায়গায়। আপনি কি এটাকে বলবেন যে মানে আবার এই উসিলা ঢোকেন না যে ওটা তো ছোট ভূমিকম্প, হায় হায়। তাহলে তো ভাই আপনি আল্লাহকে অন্য ক্যাটাগরিতে নিয়ে যেতেছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মানে ছোট ছোট কম্পন দিবে আল্লাহ? আল্লাহ তো পুরো দুনিয়ার ওলট পাল্ট করে দিতে পারে 1 সেকেন্ডেই, পারে না? তা আমি কয়েকজনকে দেখলাম, ইভেন একটারে তো দেখছি যেটা তো নিজের ট্রোলেরই শিকার হয় নিজের নাটকের কারণে। একটা তো দেখছি আমি, ওই নামাজ নিয়ে খোঁচা মারছিল ফিলিস্তিনের টাইমে, ওইটা তো নিজের কারণেই নিজের ট্রোলের শিকার হয়। তা আমাদের মধ্যে তো মানুষ 2ভাবে ট্রোলের শিকার হয়, এক হইতেছে আক্রমণের কারণে, আরেকটা হইতেছে নিজের অভিনয়ের কারণে। তো যখন আপনি পোস্টটা দিবেন যে পাপের কারণে এরকম হইতেছে, তো আমার কথা হইতেছে কি, লাস ভেগাস, যুক্তরাষ্ট্র, এই সমস্ত জায়গায় পাপের তো শেষ নাই। ওই জায়গা ঘুরে দিতেছে না কেন আল্লাহ? তাহলে এই প্রশ্নটা তখন আল্লাহর নামে করা হয়ে যায় না? নওয়াজুবিল্লাহ। আমার এক বান্দায় ফোন দিয়েছিল গতকালকে, ফোন দিয়া কয়, ভাই তুমি কেমন আছো? আমি বললাম ভালো। ভাই ভূমিকম্প সবাই কইছিল, আমি সবই জানি, বলেন। ভাই দোয়া করতে হবে, পাপ বাইরে গেলে আল্লাহ এরকম ভূমিকম্প দেয়। আর আমার স্বভাব আছে ভাই খারাপ, আমার বহুত একটা স্বভাব আছে মানুষের মুখের উপরে ফোন কাটার। আমি ওই কথার মাঝখানে ফোন কেটে দিছি। আবার দিছে ফোন, আবার যে একই জায়গায় গেছে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে বলা শুরু করছে, ভাই ফোন কেটে গেল কেন? আমি কেন কেটে দিছি? তো ফার্স্টে টের পায় না যে আমি কথা কইছি, যে আমি কেটে দিছি। সে তো তার নিজের ফ্লোর ভিতরে আসলে আবার গেছে পাপের কারণে আল্লাহ দুনিয়াতে ভূমিকম্প পাঠায়, বড় বিপদ, দিছি ফোন কেটে। এলাকার আমার কিন্তু কথাই হয় নাই। এবং চারপাশে আপনি দেখবেন চ্যাট জিপিটি সাহায্য নিয়ে মানে ঠুমকা বেড়াও সাডেনলি, মানে আর্থকোয়েক বা এই জিওলজিক্যাল ব্যাপারগুলোতে এক্সপার্ট হয়ে যেতেছে। ভাই যে কেউ যে কোনো জিনিসে এক্সপার্ট হইতে পারে না। ভূমিকম্পের উপরে কেউ কখনো কোনো দিন এক্সপার্ট হইতে পারবে না। এটা এমন এক জিনিস, সব কিছু প্রেডিক্ট করতে পারবেন, এটা পারবেন না কখনোই, কোনোভাবেই পারবেন না, কোনোভাবেই না। কিন্তু যখন একটা ভূমিকম্পের পরে আমরা যখন এইরকম পোস্টগুলো করবো, জালা আমাদের মাফ করুক, এটা করুক, ওটা করুক, এইটা ভাই, এটাও এক লেভেলের খাসরামি, এটাও এক লেভেলের খাসরামি। আমি আসতেছি পরে মানুষের কাণ্ড কারখানা নিয়ে আগে কথা বলি। আর ওই যে বললাম না যে অসুস্থ জেনারেশন এইটার নিয়েও ফাইজলামি করছে। আর ফেসবুকে দেখি ওর না ছাড়া বিপদ, অমুক নিয়ে বিপদ, তমুক নিয়ে বিপদ, লানত পড়ুক মানুষের উপরে। আজকে যারা তো ফর করতেছে না, আর 10টা সেকেন্ড যদি কাঁপুনি থাকতো, এই ঢাকা শহর নরক হয়ে যেত, নরক। ফায়ার সার্ভিস নিজে ধ্বংস হয়ে যেত, উদ্ধার করার মতো কেউ আসতো না, কোথাও না। লাশের গন্ধে মানুষ টিকতে পারতো না, খাইতে পারতো না, সব কিছু শেষ হয়ে যেত মুহূর্তের ভিতরে। আর যদি 10টা সেকেন্ড থাকতো কাঁপুনিটা, আর যদি 10টা সেকেন্ড থাকতো, মানুষ কত বড় নাফরমান তার প্রমাণ কি জানেন? এই যে আমি চিল্লায় আপনাদেরকে বলি না,
অতীতের ইভেন্টগুলা বারবার স্মরণ করেন, কারণ অতীতের ইভেন্টের কথা আল্লাহ বারবার বলছেন। ওই অতীতের ইভেন্ট আমাদের সাথে এমনভাবে কানেক্টেড, আমাদের ভূত বর্তমান ভবিষ্যতের সাথে কানেক্টেড। ওই অতীতের জাহেল ব্যক্তিরাও যখন বারবার নিদর্শন পাইতো তখনও হাস্য উড়ে দিত, তখন ওইটা নিয়ে তামাশা করতো। এই যে বিভিন্ন সময় আল্লাহ বিভিন্নভাবে এদেরকে শাস্তি দিয়েছেন, পুরোপুরি ধ্বংস করার আগে পরীক্ষা স্বরূপ আযাব পাঠাইছেন, ওয়ার্নিং দিতেছি ঠিক হ, ওয়ার্নিং দিতেছি ঠিক হ। ওরা ওইটা দেখে হাসতো। এই যে এই আজকের জেনারেশন, এই যে সো কল উন্মাদ মহিলা পুরুষ ছেলে মেয়ে যারা অন্য নিয়ে পোস্ট দেয়, যারা মানে এটাকে বিশ্রীভাবে প্রেজেন্ট করে, যে হাক দিয়ে বসছিলাম দৌড় দিছি, মানে কেউ কেউ এটাও বলে যে বাপ ছেলের রেখে ভেঙে গেছে বা মা ছেলের রেখে ভেঙে, বিভিন্ন রকম কথাবার্তা। এগুলা সেই জাহেলদারি কাজ যেটা আমরা করতেছি এখন, কোনো এক্সেপশন নাই এখানে। ওই যে বললাম না, আর 10টা সেকেন্ড যদি থাকতো, তুই ব্যাটিয়া বেটি তুই পোস্ট দেওয়ার টাইম পেতি না, হয়তো তুই এত করে মরেই থাকতি। তোরা এত জাহেল হয়ে গেছে সবাই, তোদের প্রতি এত বেশি ঘৃণা আসে আমার, যে তোরা সে জাহেলদেরই পার্ট একটা, যে জাহেলেরা আমাদের নবীরা যখন বারবার মেসেজ নিয়ে যেত, আমাদের নবীদেরকে রাসূলদেরকে অপমান করতো, হাসতো, মকারি করতো, সেইটাই তোরা করতেছিস এখন, হাসতেছিস, মকারি করতেছিস। 10টা সেকেন্ডে তুই বা তোর বংশের কেউ না কেউ নির্বংশ যেত একেবারে। আর 10টা সেকেন্ড যদি আল্লাহ দিত, শুক্রিয়া কর জানোয়ারের দল, শুক্রিয়া কর যে এই দেশটার উপরে আল্লাহর রহমত আছে, কোনো না কোনো কারণে আল্লাহ এখন পর্যন্ত এই দেশের মানুষের ডুবায় নেই। শুক্রিয়া কর। একটা কাঁপুনি আসার সাথে সাথে ইলেকট্রিসিটি চলে গেছে 1-1.5 ঘন্টার জন্য, মোবাইল ফোনের নেটওয়ার্ক কলাপস করছে কয়েক মিনিটের জন্য। তোরা কে রে, আমি কে রে, কি আমরা, কি 2 তলা থেকে ইট যদি মাথার উপর পরে মরে যাবি, তুই আর আমি কি জিনিস, কি জিনিস এই জমিনের উপরে, কিসের দাপট? এই জিন ভূতের চাইতে তোকে দাপট অনেক বেশি। জিন ভূতেরা যখন ঠান্ডা মাথায় আকামগুলা করবে, তারা তোদেরকে উদ্দেশ্য করে করবে, ওরা তো সেরেক করে না, তোরা যা সেরেক করস, ওরা হাসে তো করে দীক্ষা পোস্ট দেশ, উন্মাদের দল, মস্করা করিস। মানুষ মারা গেছে 11টা মানুষ মারা গেছে বাংলাদেশে, মস্করা করিস, হ্যাঁ মস্করা। শকর কর, এটা শনিবার হয় নাই, শকর কর, এটা রোববার হয় নাই, শকর কর জানোয়ারের দল। তোর বাপ হয়তো এতক্ষণে পদদলিত হয়ে মানুষ মরে যেত, জানোয়ারের দল। শুক্রবার দেখা সব বাসায় ছিলি, ফ্যাক্টরিগুলোর মধ্যে মানুষজন পড়ে নাই। মনে কর তুই রোববার দিনে ঘটনা ঘটলো ঠিক 10:38, সব জায়গায় মানুষ কর্মব্যস্ত, মতিঝিল বিশাল বড় বিল্ডিংয়ে মানুষজন কর্মব্যস্ত, কয়জন নিচে নামতে যায়, কি অবস্থা হইতো রে জানোয়ারের দল। ভ্যাটকাশ পোস্টও করস, অমানুষ, মনুষ্যত্ব নাই তোদের, আসেনি তোর গোনা আছে, হায়া না লজ্জা কিচ্ছু নাই তো। তোরা পড়ে আসিস কি সমস্ত জিনিস নিয়ে। আজকে যখন টের পাই, আমি তখন চেয়ারে বসা, আমি টের পাইলাম, পাওয়ার পরে আমি ইচ্ছে করে কোনো রেসপন্স দিই নাই, কারণ আমার ওয়াইফ মারাত্মকভাবে আতঙ্কিত। গতকালকে সে কান্না করছে অনেকক্ষণ, সে তার জীবনে এই জিনিসটা দেখে নাই, সে তার জীবনে এই জিনিসটা দেখে নাই। এরকম হাজার হাজার মানুষ আছে, আবার কিছু মানুষ তো মারাই গেছে, জান গেছে তাদের। তো যে সমস্ত পরিবারের মানুষগুলা মারা গেছে, তারা যদি তোদেরকে হাতের কাছে পাইতো রে, তখন দেখতে জিনিসটা কেমন লাগে। তোরা পোস্ট দেয়, সেই সমস্ত মকারি করিস,
শুক্রিয়া কর আল্লাহর কাছে যে এখন পর্যন্ত তোদের এই দেশটা ডুবায় নাই আল্লাহ, কিন্তু যে কোনো সময় কিছু একটা হইতে পারে। আমার জীবদ্দশা হওয়ার চান্স খুবই কম, আমার জীবদ্দশায় চান্স হওয়া খুবই কম, মানে আমার জীবদ্দশায়, কিন্তু হবে তো। এই পুরো স্ট্রাকচার ধ্বংস হয়ে যাবে, এই পুরো স্ট্রাকচার। দুনিয়া আরো 1000 বছর চলবে, কিন্তু আল্লাহ কিন্তু প্রত্যেকটা জাতির ধ্বংস করে আবার করছে। এটা তিনি বলছেনও যে তিনি কিয়ামতের পূর্বে সমস্ত জাতিগুলোকে একবার করে হইলেও ধ্বংস করবেন। এই আমরা এশিয়ান জাতি, সাউথ এশিয়ান, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মূর্খ জাত, এই ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ আর মায়ানমারে অবস্থান করে, এই উন্মাদ, আর ওই যে নেপালও, এরকম অশিক্ষিত জেনারেশন বা এই জাত বা এই ডিএনএ আর অন্য কোথাও কখনো পয়দা হবে না। পোস্ট লেখে এক একজন 10টা সেকেন্ড। আজকে এইখানে আমি রেকর্ড করতে পারতাম না, হয়তো হাহাকার দেখতাম চারপাশে। প্রথমে একটা বিল্ডিং পড়তো, 2টা বিল্ডিং পড়তো, 3টা বিল্ডিং পড়তো, চারপাশে বিল্ডিং পড়ে কে উদ্ধার করবে যে সেই বিল্ডিং এর তল থেকে মানুষকে? প্রথমে তো ভূমিকম্প হবে, এরপরে শর্ট হবে পানির, এরপরে শর্ট হবে খাবার। কি জানোস তোরা? জানোয়ারের দলে সমস্ত নাটক করস আর আল্লাহর রহমতকে নিয়ে মজা করস এক একজন। উন্মাদ। নবীরা জাহেলদের কাছে যেত, এইভাবে অপমান করতো আমাদের নবীদেরকে, এরা ঠিক সেইভাবে এখন মকারি করিস। আর আমাদের মতো লোক তাকায় তাকায় দেখে, আমাদের মতো লোক। আর এক কিসিমের, মানে এক কিসিমের পাগলে ইসকে, আর এক কিসিমের রাখি, মানে এক কিসিমের রাখি, মানে এরা কারেন্টের পিছু পড়ছে। কদ্দুর উন্মাদ হইলে মানুষ পাগল হয় জানেন? কদ্দুর উন্মাদ হইলে মানুষ পাগল হয়, হেডিরে দেখলে মনে হয় আমার যে আমার সাথী হেরে আমি কন্ট্রোল করবো। হ্যাঁ, যে আমার সাথে ইনবিল্ট হেরে আমি নি কন্ট্রোল করতাম, আর আমার ভেতরে কারেন্টের লাগে আরেকজন জিনিসে কথা কয় ভাই, মানে কি, মানে কস কি হিগস করতে নি, মানে মোয়ের কথা তো কষ্ট, তোরা তো কোনো কিছু হিগস নাই, তো তো প্র্যাকটিক্যাল কোনো মানে অভিজ্ঞতা নাই তো। যা যায় হাত দিয়ে একটা পচা লাশের ভিতরে যা। আমি হাত দিছি তো, কয়েকটার মধ্যে হাত দিছি, আমি ঘুমাইতে পারি না লেখা শান্তিতে। যা হাতে হাত দিয়ে বাইট করলে তাবিজ যা, তবু সাহস কুদ্দুটা বেড়ে যাবো 1 সেকেন্ডে। বেটারা মাইক তুললে ঠিক মতো শব্দ কইতে পারস না, শব্দের মধ্যে ভুল পাওয়া যায়। হইতে পারে মাইকের দোষ, মুখ দিয়ে তো ভুল কষ নেই, হইতে পারে। বেটা কয়টা লোক সুস্থ হয়েছে তো গনতে? কয়টা? কমপ্লেনের বক্স ফালা দেখ, তোকে গোষ্ঠী উদ্ধার করে ফেলাইব মানুষে। কারণ কি জানোস? আমি মানুষের বলি না যে অন্ধভক্ত হওয়া যাবে না, ওই অন্ধভক্ত এসে লাফায়, অন্ধভক্ত এসে লাফায়। ওই অন্ধভক্তের সাথে পায়রা ওঠা যায় না। যেমন ভৌতিকতার মায়াতে যদি কেউ এসে আমার এক গালি দেয়, মডারেটার ওপরে নিয়ে পড়ে যায়, এটা সত্যি কথা, আমাদের ঠেকাইতে পারি না। কিন্তু মিড নাইটে এসে তো এটা কেউ করে না, কারণ মিড নাইটে সবাই হচ্ছে আমাদের আপন লোক, সবাই। মায়া ভৌতিকতা সবাই তার আপন না, সবাই সেভাবে আপন হওয়া তো দরকার মনে করে না। এই জন্য মডারেটর যায় সেখানে ফাল পেরে লাভ দেয়। এখন মিড নাইটে অনেক সময় কারো কারোর উপরে কয়েকজন চড়াও হয়। এই জন্য আমি বলি যে অন্ধভক্ত হওয়া যাবে না, যাবে না, যাবে না, কোনো মতেই না। সদা সত্যের উপরে অটল থাকা লাগবে। যদি আমরা সত্যের উপর যদি অটল না থাকি, তাহলে আমরা নিমেষে ধ্বংস হয়ে যাব, ন্যারেটিভের দাস হয়ে যাব আমরা। তো এই যে কথাটা বললাম, এটা তো বললাম ফাও, কিন্তু ভূমিকম্পের ব্যাপারটা আবার ফেরত চাই। যাবই স্বাভাবিক, এটা পডকাস্ট, কথা এই জায়গাতে শুরু হয়ে আরেকখানে যাব।
তো ভূমিকম্প হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে। এটা আপনাকে মনে করিয়ে দেয় যে আল্লাহর শক্তিটা কি জিনিস। যখন রাসের অধিবাসীকে, মানে যে কুয়ার অধিবাসীদেরকে আল্লাহ যখন আযাব দিল, তারা তো দৌড় দিচ্ছিল। এখন যখন জমিন স্থির থাকবে আপনি দৌড় দিবেন না? দৌড় দিবেন তো। তো স্থির জমিনের উপর আপনার পক্ষে দৌড়ানো সম্ভব, কিন্তু আল্লাহ সেখানে জালজালা আইনা দিয়েছিলেন, মানে কি ভূমিকম্প। নিজেদের পায়ের উপরে তারা স্থির থাকতে পারে নাই। ইমাজিন করেন, আপনি আপনার নিজের পায়ের উপরে স্থির থাকতে পারেননি, তাও কোথাও মাটিতে, সলিড মাটিতে, জমিনে, আল্লাহর জমিনে আপনি দৌড়াচ্ছেন, দৌড়াতে পারতেছেন না, স্থির থাকতে পারতেছেন না। বজ্রপাতগুলো এসে পড়ছে আপনাদের উপরে, ধ্বংস হয়ে গেছেন আপনারা। ভূমিকম্প আল্লাহর আযাব নয়, আল্লাহর ক্ষমতার নিদর্শন, যে দেখো কি হইতে পারে। সর্বদা দুনিয়াতে ভূমিকম্প হয়, এর পিছনে রিজন আছে। সবকিছু যে টেকটনিক ঘটনা তাও তো না, এটা একটা চলমান প্রক্রিয়া। দুনিয়াকে কেন কাঁপাইতে হয় সেই নলেজ আল্লাহর কাছে আছে, আমার কাছে নেই, কারোর কাছেই নেই। কেউ ব্যাখ্যা দিতে পারবে না কোনোদিন। কিন্তু একটা কথা, কোনো কিছু স্থির থাকতে পারবে না দুনিয়াতে, কোনো কিছু স্থির থাকতেই পারবে না তাকে স্থির করানোর পদ্ধতি ছাড়া। ইমাজিন করেন, পৃথিবীর বাইরে আমরা যা দেখি তা কি স্থির? তা কি নিজের জায়গায় আছে? নাই, সব চলমান। তো সব যেমন চলমান, ঠিক তেমনি আমরা হয়তো আমরা তো কখনো মঙ্গল গ্রহে যে পৌঁছাতে পারবো না, কিন্তু আমরা সেখানে সার্ফেসের দাঁড়াইতে তো পারছি, আমাদের রোভারগুলা, মানুষের পাঠানো রোভারগুলা। তো সেখানকার সার্ফেসের তলে কি আছে সেটা আমরা জানি না। কিন্তু আল্লাহ কোরআনে কিন্তু একটা কথা বলছেন যে তিনি পাহাড়গুলোকে পেরেক হিসেবে রাখছেন, যা সমস্ত কিছুকে স্থির করে ধরে রাখছে। এইবার আসেন, আমার লজিকটা নিজের সাথে মিলাই দেখেন। আমি বিশ্বাস করি মাটির উপরের ভাগ সব সময় সচল। আমি বিশ্বাস করি, কারণ পৃথিবী ঘুরতেছে ক্রমান্বয়ে। মাটির নিচে পানির লেয়ার আছে, মাটির নিচে আরো বিভিন্ন জিনিস রয়েছে। আমি কিন্তু জানি না যে মোল্টেন কোর আসলে আছে কিনা, আমি জানি না। আমার কেন জানি মনে হয় যে এটা আসলে সম্ভব না, যে নিচে 5,000 ডিগ্রি কোনো কিছু আছে গরম, তা না। তবে অবশ্যই গরম কোনো কিছু আছে, অবশ্যই আছে। সেটা 1,000 ডিগ্রি হইতে পারে, 200-1200 ডিগ্রিও হইতে পারে, 2,000 হইতে পারে, 5,000-6,000 মনে হয় না। কিন্তু গরম অবশ্যই, কেন্দ্রে গরম থাকা লাগবেই। কেন্দ্রে মানে যদি আপনার ম্যাগনেটিক যে ফিল্ড আল্লাহ দিয়ে রাখছেন, ওইটা ওই কেন্দ্র থেকেই নির্গত হয়, মানে ওই আকাশটাকে মানে ধরে রাখার জন্য, ওজোন লেয়ারটাকে ধরে রাখার জন্য ম্যাগনেটিক ফিল্ড ওইখান থেকেই সৃষ্টি হয়। এটা আল্লাহর সৃষ্টি। এই নলেজ আমার আব্বা কোনোদিন ব্যয় করতে পারবো না। মানে এটা উনি কেন করছেন, কিভাবে করছেন, এটা আমরা বিজ্ঞানের নজরে কিছুটা ধারণা পাই। এই হচ্ছে, এটা নিয়ে আমাদেরকে মানে মানে ভাবতে হবে আল্লাহর কি শক্তি, এইটা নিয়ে ইমাজিন করতে হবে না। আমরা এটা নিয়ে ইমাজিন করি না। আচ্ছা, যাই হোক, আমি যেটা বিলিভ করি যে পৃথিবীর উপরের সারফেসটা আনস্টেবল সারফেস। এই যে বলে না যে টেকটনিক প্লেট এর ঘোরাফেরা করে, কারণ কি দুনিয়া মাটি একখানেই ছিল, মাটিকে আল্লাহ আলাদা করে দিছে। যে সারফেসটার উপরে আমরা এখন কয়েকটা ভাগে ভাগ করা, এই সারফেস আল্লাহ আলাদা করছে, কারণ দুনিয়ার মালিক, সমস্ত জিনিসের মালিক আল্লাহ। তো এই উপরে সারফেসটা নড়াচড়া করে, এবং এই সারফেসকে ধরে রাখার জন্য, নিজের জায়গায় ধরে রাখার জন্য এই পাহাড়গুলো ওই জায়গায়, এই পাহাড়ের ভরের কারণে ওই সারফেসগুলো নড়াচড়া করতে পারে না, নিচের দিকে এদিক ওদিক ঘোরাফেরা করতে পারে না। এই জন্য পাহাড়গুলো স্টিল স্থির অবস্থায়, একদম স্থির। মাটি এই জন্য স্থির। তো এই কারণে আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ যেহেতু পেরেকের রূপে পাহাড়কে রাখছেন, তিনি এটাকে স্টেবল করে ধরে রাখার জন্য। যে মাটির নিচের অংশগুলো তো মুভেবল, সব কিছু মুভ করতেছে, এটা তো ইম্পসিবল না, যেগুলো মুভ করা পসিবল না, আসলেই মুভেবল। পানি পর্যন্ত আছে। এই জন্য দেখবেন যে ভূমিকম্পের পরে
আমাদের দেশে কয়েক জায়গা থেকে পানি বেরোয় আসছে, এবং রিজনটা হইতেছে কি যে পানির লেয়ারটা চেপে গেছে হয়তো, কারণ নিচে বড় ধরনের ভূচ্যুতি হয়ে গেছে, মানে মাটির ধস হয়ে গেছে বা স্ট্রাকচারাল ধস হয়ে গেছে ওইখানে। তো এই যে পানিটা হয়তো দিক দিয়ে বের হয়ে আসতেছে, যেমন আমরা কয়েক জায়গায় দেখছি যে বড় ধরনের ভাঙনের ঘটনা ঘটছে। এটা হবেই, এটা হবেই। এবং এই ভূমিকম্প কেন হয়, আবারও যদি এই কথা প্রশ্ন করেন, উত্তর আমি কিন্তু ওই একটাই দিব আপনাকে, এটা আল্লাহর শক্তির মানে রূপ। একটা ছোট্ট, সুবহানাল্লাহ বলাই লাগবে, কিন্তু ছোট্ট একটা রূপ ভূমিকম্প আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে তুই যে জায়গা দাঁড়িয়ে আছিস, যে জায়গা তোর বহুতল অট্টালিকা, যেখানে তোর এত ধন সম্পত্তি, আমি নাড়ায় দিলে না তুই কিচ্ছু করতে পারবি না, তুই ফকির হয়ে যাবে, ইভেন তুই মরে যেতে পারিস। এটা মনে করা যায়, কারণ আর কোনো দিক দিয়ে আমরা মনে রাখি নেই, আর কোনো দিক দিয়ে আমরা মনে রাখি নেই। অনেক মানুষের ভেতরে মৃত্যুর ভয়টা ঢুকছে, জানেন। আমি আমার কথা বলি, দেখেন আমি কিছু জিনিস নিয়ে খুব অশান্তির ভেতরে কয়েকটা মাস ধরে, কিছু জিনিস আমার মাথার ভেতরে ঘুরতেছে কিছু ইনফরমেশনের কারণে। আমি বৃহস্পতিবার রাত্রে শান্তিতে ঘুমাতে পারিনি, কারণ শান্তিতে থাকতে পারিনি, কারণ হচ্ছে যে ওই যে সন্ধ্যাবেলাও সে মারা গেছে। তো অশান্তি একটা কাজ করে, আর আমি ঠিকভাবে ঘুমাইতে না পারলে আমার বমি আসে। আমি যদি মানে প্রপার ঘুম না দিতে পারি, তো ওই দিন সকালে দেখবেন আমি বমি করতেছি। তা আমার ওই অবস্থা হয়েছে, আমার প্রপার ঘুম হয় নাই। তখন 10:23 বাজে, আমি ফোন দেখলাম 10:23 বাজে। এখন আমি না ফ্লোরে শুয়ে আছি, একদম খালি গায়ে, এই ঠান্ডা ফ্লোরের ভিতরে শুয়ে আছি। আমি জানি না কেন আমি বিছানা থেকে একেবারে সোজা ফ্লোরে যে শুয়ে পড়ছি, কেমন জানি লাগতেছিল আমার। তো প্রথমে যেই কাঁপুনিটা আসলো ওইটা একেবারে লো, যেটা হচ্ছে যে ট্রাকগুলো অনেক সময় গেলে যেরকম কাঁপুনি অনেক আমরা ফিল করি ওইরকম। কিন্তু ওই কাঁপুনিটা কিছু সময় যাওয়ার পরে আমি শুধু বলতে গেছি যে এখানে কি বাইরে কোনো ট্রাক আছে কিনা, ঠিক ওই মোমেন্টেই ওই 5-6 সেকেন্ডের জন্য ঝাঁকিটা আসলো। তো আমার হাতে ফোন ছিল, এবং আমি ওই ঝাঁকুনির ভেতরেই আমাদের গ্রুপকে একটা মেসেজ দিতে পারছি, কারণ আমার হাতে ফোন। তো আমার এক হাতে ফোন, আর আমার এক হাত হচ্ছে শোকেসটাকে ধরে রাখছে, যে শোকেসটা পড়ে যেতে পারতো ওই সময়, কারণ ভেতরের জিনিসপত্র পড়ে গেছে। আমি তো গ্রাউন্ড ফ্লোরের লোক, আমি কিন্তু আপার ফ্লোরের লোক না। আর আপার ফ্লোরে যে ওই লোকগুলো রোয়ের উপর দিয়ে যে কি গেছে, ওই লোকেরাই জানে কেবল। বললাম না, ফাটলারা কোনোদিন কোনো কিছু টের পাবে না, ডর ভয় কি জিনিস। তো আমি নিজেই দেখছি যে আমি কী পরিমাণ নড়ছি। ইভেন আমি আজকে সারাদিনও বেশ কয়েকবার নিজেকে ওইভাবে ঝাঁকায় দেখছি যে আমি সারাদিনে দৌড়ঝাঁপ করি, আমি ভয় পাই নাই। কিন্তু ওই 5 সেকেন্ডে আমি ভয় পাইছি। কি ভয় পাইছি জানেন? আমি আমার পরিবারের কারোর ছবি আমার চোখে আসে নাই। ওই 5-6 সেকেন্ডে আমার মনে হইতেছিল যে কত মানুষ চাপা পড়ে মারা যাবে, আল্লাহ একটুকুই। পরে থেমে গেছে। এবং ওই সময় কিন্তু একটা শব্দ হয়, ওই শব্দটা আমরা আতঙ্কের কারণে টের পাই না। ওইটা একটা শব্দ হয় যেটা মাটি থেকে আসে উপরের দিকে। ওই শব্দটা ততক্ষণে চলে গেছে, মানে মুভ করে চলে যেতেছে, কারণ কাঁপুনি তো মানে রানিং, শব্দটা মুভ করে চলে গেছে। কাউকে ফোন দিই নাই আমি, কেউ আমাকেও ফোন দিই না, আমিও কাউকে ফোন দিই নাই। রিজন হইতেছে আমরা সবাই এটা টের পেয়েছি, সবাই। কেউ কেউ তো এখন 100% শিওর যে মৃত্যুর ভয়ের ভিতরে আতঙ্কিত একদম। অনেক ছোট ছোট ছেলে মেয়ে প্রচণ্ড ভয়ে আতঙ্কিত। আমার স্ত্রী নিজেই ঘুমাতে পারতেছিল না গতকালকে, আর আজকে তো সে আরও বেশি ভয় পেয়ে গেছে। সে আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল, কারণ সে তো জানে যে আমার কানে অনেক জিনিস ঢুকে। আমি তাকে সান্ত্বনা দিয়েছি, কারণ রিজন হচ্ছে একটাই, ওই যে আমি আপনাকে একটা কথা বললাম, আপনি জানেন যে ওই যে কিচেন নাইফে আপনার আঙ্গুল কাটা যাবে, 1 ঘন্টা আগে হয়তো টের পাইছেন একটা ফ্ল্যাশ ইমেজ, কিন্তু আপনি সেটাকে ঠেকাইতে পারবেন না, কাটবেই। ইভেন আপনি সেটাকে প্রিভেন্ট করার জন্য ইচ্ছা পোষণও করবেন না। এইটাই সিস্টেম তাকদিরের। একটা সোলার প্যানেল 20 ওয়াটের, একটা শর্ট ওয়েভ বা মিডিয়াম ওয়েভের রেডিও,
আর কয়েকটা ব্যাটারি। স্বর্ণকে যেভাবে হেফাজত করে রাখেন না, ওইভাবে হেফাজত করার দরকার নেই, জাস্ট নিজের কাছে ম্যানেজ করে রেখে দিন। উপকারে আসবে কোনো না কোনো দিন, বেশি খরচ হবে না। সোলার প্যানেল, কয়েকটা ব্যাটারি, আর একটা শর্ট ওয়েভ মিডিয়াম ওয়েভের রেডিও, রিসিভার আর কি, যেটা আমরা রেডিওতে শুনি। আবার চাইলে ইউটিউব দেখে আপনি DIY করে ট্রান্সমিটারও বানাতে পারেন, রিসিভারও বানাতে পারেন, আপনার ইচ্ছা। জাস্ট নিজের সংগ্রহে রাখেন, মনে করেন অ্যান্টিক সংগ্রহে রাখছেন, এইটা মনে করেই রাখেন, কাজে আসবে কোনো না কোনো দিন। কারণ কি জানেন, কয়েক মিনিটের মধ্যে কিন্তু নেটওয়ার্ক থাকা সত্ত্বেও কাজ করে নাই, ইলেকট্রিসিটি চলে গেছিল কয়েক সেকেন্ডের কারণে, কয়েক সেকেন্ড। আর ওই কয়েক সেকেন্ড যদি আরও কিছু সেকেন্ড এক্সটেন্ড হইতো, আপনার আমি আজকে ইউটিউবে লাইভ শো করতাম না, বরং সারা দুনিয়ার দেখতো। কি জানেন, বাংলাদেশে কতগুলো ভবন পড়ছে আর এস্টিমেটেড কতজন মানুষ নিখোঁজ, কম করে হলেও তো কয়েক হাজার। মানুষের জানা তো কোনো দামই নেই দেশে। আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম, ফ্রাস্ট্রেশন থেকে বলেছি, মানসিক অবস্থা থেকে বলেছি, বলে হয়তো হালকা অনুভব করছি এখন, এখন। কিন্তু আমি বুঝি আমাকে আল্লাহ সেই জ্ঞান দিয়েছেন যে আমি হয়তো লিমিটটা প্রায় ক্রস করে ফেলেছিলাম। আমি মার্জিত ছিলাম না, আমি জানি, কিন্তু ফ্রাস্ট্রেশন কখনো মার্জিতভাবে বের হয় না আসলে। আর রাগ, ক্ষোভ কখনোই মার্জিতভাবে সমাধান করে না কোনো সমস্যার, তা আরও ইন্টেন্স করতে পারে। আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, কিন্তু তারপরেও আমার নাকের আগায় রাগ থাকে এখনো। তো এখন আজকে কোনো ঘটনা নেই, বললাম না যে ওই অবস্থায় নেই, ওই মেন্টাল স্টেটে নেই যে আমি কোনো ঘটনা আপনাদেরকে বলবো, কিন্তু সাবজেক্ট আছে কথা বলার জন্য আরও অনেক। এখন আমি আপনাদেরকে একটা ক্লিপ শোনাবো এবং আমি আপনাদেরকে বলতে চাই, প্রায় 5 মিনিটের এই ক্লিপটা মনোযোগ দিয়ে শুনবেন, প্রত্যেকটা ডিটেল। কারণ আমরা এই ক্লিপের কারণেই, এই ক্লিপটা উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে শোনাচ্ছি, কারণ এই ক্লিপের দ্বারাই স্বপ্নে আমরা কি দেখি সেই সাবজেক্টটা নিয়ে কথা বলবো। মানে স্বপ্নে অনেক সময় আমরা অনেক কিছু দেখি, কোনোটা সত্য কোনোটা মিথ্যা, বা এক একজনের স্বপ্নের ধরন এক এক রকম, এবং কোনো কোনো স্বপ্ন মারাত্মকভাবে ভয়ঙ্কর। সব তো এক্সপ্লেন করা সম্ভব না, কিন্তু এই ক্লিপটা দিয়ে উদাহরণ ব্যবহার করে আমরা আলাপ করবো আপনাদের সাথে। এখন শুনবেন ওই ক্লিপটা। সালাম আলাইকুম ভাই, আমি আমার গতকালকের স্বপ্নের কথাটা আমি বলি। আমি গতকালকে স্বপ্ন দেখতেছি যে আমার বাসায়, আমি আগে আমার বাসার এটা বলি, তো একটু লম্বা টাইপের, মানে মানে রুমগুলো পাশে একটার পর একটা, আরেকটা হচ্ছে একটু এল টাইপের। ওই রুমটা একটু বড়, চওড়ায় বড়, তো সামনে অতটুক পরিমাণে বারিন্দা। তো ওই রুমটাতে যাইতে হইলে আমার 3টা দরজা পড়ে, একটা মেন গেট, মাঝখানের একটা গেট, এবং লাস্টের একটা গেট, মানে রুমটার যে মেন গেট, মানে রুমটার যে মানে দরজা। তো আমি ওইখানে গেছি, রাত্রে একটা ওয়েদার। তো সেখানে যাওয়ার পর দেখি কি, ওয়েদারটা আমার রুমের মতো না, অনেকটা ওয়েদার, কিন্তু সেটা হচ্ছে আমার মার রুম। আমার আব্বু আম্মু যে রুমে ঘুমায়, একদম লাস্টের রুমটা, তো ওই রুমটা। তো ওইখানে দেখলাম পরিবেশটা এরকম যে একটা বট গাছ আছে, চিকন চাকুন, এক আহামরি বড় না, এবং একটা মানে একটা ঘরটা এরকম, মানে কি বলে, মানে সাজানো একটা দরবার, একটা দরবার, সেটা হচ্ছে একটা পীরের দরবার, ঠিক আছে। এবং এটা হচ্ছে ছোটোর ভিতরে যে ঝাড়বাতিতে যে সাজায় এইগুলো থাকে, আগের কিছু থাকতো, এবং মম টম জ্বালানো চারপাশে, এবং সাজানো হালকা পাতলাগুলো, হালকা পাতলা মানে সাজানো, সরি। তো সেইখানে পীরটা হচ্ছে, মানে যে লোকটা সেখানে যে বসে, সেই লোকটা বসে আছে, সেটা প্রথম দাঁড়ানো ছিল, পরে আছে দেখলাম লুঙ্গি পরা, সেন্টার গেঞ্জি পরা, চিকন চাকুন, চুলগুলো লম্বা সাদা মুরব্বি টাইপের, এবং দাঁড়িয়ে আছে সাদা, এই আপনার থুতনা যে দাড়িগুলো থাকে, চাপা চোপা ভাঙ্গা। তো আমি যাওয়ার পরে তো দেখলাম সবাই, আমার মাও ছিল সেখানে, আমার মাও ছিল তখন, মাও ছিল এবং আরো লোকজন ছিল। তো বলতেছে যে সবাই একটা করে, 3টা করে মম ধরো, 3টা করে মম, সবাই মম ধরো। তো এখন আমার কথা হচ্ছে, আমি তো পিটি বিশ্বাস করি না, আমি কেন মম ধরাবো, আমি তো মম ধরাতে পারবো না।
তো আমাকে রিকোয়েস্ট করছে মম ধরো, নাহলে অনেক সমস্যা হইতে পারে বা এটা সেটা। তা আমি তারপর ধরাবো না। তো লোকটা মানে পিঠটা নিজের হাতে সবাই দেখলাম 3টা মম একসাথে কইরা, মানে মমের যে মাথাটা থাকে ইটা, যেখান থেকে আপনার ওই যে আগুনটা ধরায়, তো সবাই 3টা করে মম একসাথে ধরাইতেছে। তো ওই লোকটা নিজের হাতে 3টা মম একসাথে করে ধরে আমার হাতে দিছে। আমি 2 হাতে ধরছি 3টা মম। তো ধরো এই কয়েক মিনিটের মধ্যে আমার মমটা নিভে গেছে। তো নিভে গেছে যাওয়ার পর আমার ওইখানকার ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে বলতে কি, মানে সবাই ভয় পাইতেছে, আরে তাড়াতাড়ি এই মমটা জ্বালা, নাহলে তো সমস্যা হয়ে যাবে। ওই লোকও মানে বলতেছে জ্বালা, আমার মা ছিল তখন, আমার মা বলতেছে তাড়াতাড়ি কিছু একটা করো, এটা জ্বালা বা এটাই করো, ই করা। তো তখন নাহলে মানে তখনই আমি দেখতে পারি আমার নিচের দিকে নজর যায়, বাম দিকে ঠিক নিচের দিকে নজর যায়। তো দেখি আমার ওয়াইফ ওয়াইফ পজেস শুয়ে আছে, উপর হয়ে শুয়ে আছে, এবং উনি একটা মানে পরা কি বলে এটাকে, মেক্সি পরা। মেক্সিটা কি লাল এবং নীল কালো ভিতরে একটা চেক চেক সাদা একটা মেক্সি পরা শুয়ে আছে, চুলমুল এলোমেলো, মাথা ঘুরানো নিচের দিকে। তো যখন মমটা নিভানো কয়েক সেকেন্ডের মধ্যে ও আমার দিকে তাকায় খুব মানে এগ্রেসিভ ভাবে, চোখ মুখ ফুলে গেছে একদম, মানে মানে মুখটা কালো, ঠিক আছে। তো আমার দিকে তাকায় আছে, মানে খুব মানে শরীর কাঁপতেছে, আমাকে একটা করবে বা এই টাইপের। তো আমি একটু ভয় পাই। তো তাড়াতাড়ি মমটা তখন আবার জ্বালায় ফেলে ওই লোকে, জ্বালায় ও আবার ঘুমায় যায়। তো জ্বালানোর পরে তো আবার নিভা যায় ওনার কাছে। তো উনি অনেকবার ট্রাই করতেছে মম জ্বালানো, মম আর জ্বলে না। আমি সেখানে সবাই ভয় পাইতেছে আমাকে নিয়ে, আর এখনই না এটা করে ফেলবে। তো আমার মা তখন বলতেছে বাবা তুই পালা, তুই পালা। তো পালাবো। তো তখন আমি কি করছি, লাফ দিয়ে ওর ওপর থেকে, ওর পাটা যেহেতু দরজা বরাবর ছিল শুয়েছে, ও উঠবে আর আমি পালাই গেছি। ওইখান থেকে আমি দৌড়েছি, লাফায় লাফায় আমি দৌড় দিতেছি, লাফায় লাফায় আমি যাইতেছি। তো প্রথম দরজায় গেছি খোলা, পিছনে ওপেন, ও দৌড়তেছে আমার, আমি অনেক জোরে দৌড়তেছি। তারপরে দ্বিতীয় দরজাও গেছি, হয় নাই, মানে লাগাই না আর কি, ও আমার ধরতে পারে নাই। এবং থার্ড দরজা যেটা আমাদের মেন গেট, একদম মেন গেট, যার পর একদম সিঁড়ি স্টার। তো মেন গেটও আমি চলে গেছি, অনেকক্ষণ নেমে গেছি। তারপরও আমি ভাবলাম যে না আরে ও তো ব্রেনলেস, আমি 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 ওকে আটকে দিলে তুই আর আসতে পারবে না আমার এখানে, আমার ধরতে পারবে না, ওইখানে আটকে পড়ে যাবে, ওইটা ওরা ম্যানেজ করে নেবে, এই টাইপের একটা কিছুটা ভাবতেছিল। তো রিটার্ন গিয়ে আমি দরজাটা টান দিই। তো প্রত্যেকটা দরজা যে স্টিলের যে লোহার দরজাগুলো আছে যেগুলো বাইরের থেকে লাগে, তো ওইটার ভিতরে কিন্তু রিং থাকে দরজার সাথে, যে সিটকে লাগানোর পর রিংটার ভিতরে ঢুকে। তো আমি রিংটা দেখলাম খুব হালকা ভাঙাচোরা, কিন্তু তারপর যদি লাগাই তো স্টিলের যেটা থাকে ব্যাকআপটা থাকে, ওই রিংটা না থাকলেও কিন্তু ওই যে লকটা কিন্তু হয়ে থাকে, লেগে থাকে। তো ওইটা লাগানোর পর আমি এসে পড়ি। তো ওইটা ছিল আমার গতকালকে স্বপ্ন। শুনলেন সেই ক্লিপটা আপনারা, আশা করি। আর যদি ইনফরমেশন মিলাতে হয় প্রয়োজনে আরেকবার এই ক্লিপটা শুনবেন। ইনি হচ্ছেন আমাদের একজন পরিচিত লোক, এবং তিনি তাকে বারবার এফেক্ট করানোর চেষ্টা করা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক দ্বারা, বারবার। কিছু ইস্যু আছে যে ইস্যুগুলো নিয়ে কথা বলবো না, কিন্তু এইখানে আমরা ড্রিমটা নিয়ে কথা বলবো। আমাদের মধ্যে অনেকে কিন্তু এরকম ড্রিম মনে রাখতে পারেন, আমি যেমন পারি ঠিক তেমনি তিনিও পারেন। এবং এই মুহূর্তে যারা করছি আমরা, তাদের মধ্যে কেউ কেউ ড্রিমটাকে খুব ভালোভাবে মনে রাখতে পারেন। তো ড্রিম মনে রাখা এবং ড্রিমে কি ঘটনা ঘটছে সেটা অবজার্ভ করা, এই জিনিসগুলো আপনাকে কিন্তু কিছু ইনফরমেশন দিবে হচ্ছেটা কি সেটা বোঝানোর জন্য। যেমন এই ক্ষেত্রে যার কথা আমি বলছি, তাকে এফেক্ট করার চেষ্টা করা হচ্ছে, তাকে অ্যাটাক করার চেষ্টা করা হচ্ছে জাদুর দ্বারা। এই জন্য সে কিন্তু নিজের ঘরে সে বট গাছ দেখেছেন। বট গাছ কিন্তু কোনো ভালো প্রতীক না। আমি আবারও বলি, মানে এই জাতীয় রিচুয়ালে এই বট গাছ বা বট গাছের পাতাকে ব্যবহার করা হয়, তার মানে এই না যে গাছ খারাপ, প্রতীক হিসেবে ভালো না। আপনি যদি সেটা দেখেন যে তার বাড়িকে দেখানো হচ্ছে, তার বাড়ির ভেতরে গাছ, নির্দিষ্ট সংখ্যার মোম, আপনি কখনোই স্বপ্নে মোম দেখবেন না। মানে মোম যখন দেখবেন সেটা কখনো ভালো কোনো রূপে আপনি দেখবেন না। মোম এমন একটা আলো বা এমন একটা মানে সাইন শো করে, তা হচ্ছে যখনই আপনি দেখবেন যে ওরা যখন রিচুয়াল করে, যে কোনো ধরনের রিচুয়াল, ওরা মোম জ্বালায়। কিন্তু আমি যদি কোনো রিচুয়াল করি, কোন রিচুয়াল, আমরা যখন দোয়া ঝাড়ফুঁক করবো আমরা কি মোম জ্বালাবো না। তো এই ধরনের রিচুয়ালগুলোতে মোমকে ব্যবহার করা হয়, সংখ্যা ব্যবহার করা হয়, আগুন ব্যবহার করা হয় এলিমেন্ট রূপে, এবং সেইখানে স্পেসিফিক ওই মোমগুলোতে কিছু জিনিসপত্র করা থাকে। ওই জিনিসপত্রগুলো
আসলে আসলে অভদ্রতা, বললাম না আর কি। তো ওই অভদ্রতা তারা ব্যবহার করে ওই মোমগুলো জ্বালিয়ে আর কি ওইভাবে। এবং কোনো কোনো সময় এই মোমগুলো তৈরি করা হয় কিন্তু মানুষের ফ্যাট দিয়ে। এবং কোনো কোনো সময় কিন্তু ব্যক্তির ডিএনএর যে অংশটা, মনে করুন যে কোনো কিছু যদি ম্যানেজ করতে পারে এই মোমের আগুনের ভেতরে তা থাকে। তো তাকে মোমের আগুনও যেমন দেখানো হয়েছে, তাকে তার স্ত্রীর বীভৎস রূপও কিন্তু দেখানো হয়েছে। তাকে কিন্তু দেখানো হয়েছে, সে যে বললো পীর, মানে এটাকে সে মনে করছে পীর, সে তার পীর দেখছে না। সে ওই লোকগুলোকেই দেখছে যারা ওই জায়গায় ইনভলভ, ওই ঘটনার ভেতরে যারা ইনভলভ। আমি আবারও বলি, এই ঘটনার মধ্যে যারা ইনভলভ সে কিন্তু তাদেরকেই দেখছে, বা তাদের সেই প্রেজেন্সটাকে সে দেখছে। সে তার স্ত্রী যে ইনভলভ তার ক্ষতির পেছনে, তার স্ত্রী সে ভায়োলেন্ট রূপটা সে দেখছে। সে স্বপ্নে তার স্ত্রীর ভায়োলেন্ট রূপ কেন দেখবে? মানে তার রূহ স্বপ্নে ট্রাভেল করে কোথায় গেছে যে যেইখানে যাওয়ার পরে সে অ্যাকচুয়ালি ঘটনা কী হচ্ছে সেটা সে স্পেকটেট করতে পারছে। এবার আসেন সেই ব্যাখ্যায়। আমি আপনাদেরকে যে ব্যাখ্যাটা দিব এটা আমার নিজের কথা, কোনো কিতাবে কোথাও পাবেন না। দেখুন, আমরা যখন যেখানে যেই কাজই করি না কেন, আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, যখন মসজিদে একসাথে যদি আমরা দোয়া করি বৃষ্টির জন্য, বা বাইরে দাঁড়িয়ে নামাজের পর দোয়া করি একসাথে বৃষ্টির জন্য, আমাদের চাওয়া পাওয়া রুহানি শক্তি থেকে শুরু করে সব কিছুতে এক পয়েন্টে এসে থাকে, তাই না? তারা যখন এই কাজগুলোর ভিতরে ইনভলভ হবে, কথাটা আমি আপনাদেরকে আবারও বলি, তারা যখন এই কাজগুলোর ভিতরে ইনভলভ হবে, তাদের নফস, তাদের কারিন, তাদের এই যে সত্তাটা, এই যে নেগেটিভ সত্তাটা, এই সত্তাটা কিন্তু তখন প্রেজেন্স ফিল করাবে তাকে। যখনই তারা যখন এই কাজগুলো করবে, এই 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 অবৈধ প্রক্রিয়াগুলো, প্রত্যেকটা মানুষের নফস, কারিন সেখানে ভিজিবল স্টেটে চলে আসবে। তারা এখানে মানে একসাথে মিলেমিশে কাজ করবে। যেমন মেয়েটা চাচ্ছে তার স্বামীকে কি তাবিজ করতে বা জাদু করতে বা ক্ষতি করতে, মেয়েটার কারেন্ট সেটা ইন্টেন্ড করে, মেয়েটার নফস সেটাকে আরও বেশি অ্যাম্পলিফাই করে। তো যখন ওই ব্যক্তিরা, সে জাদুকর হোক বা সে যেই হোক, তারা যখন ওই একই ইন্টেনশনে একই নিয়তে যখন তারা একই কাজ করতে যাচ্ছে, তখন এই মানুষগুলো যে কাজগুলো করছে, রুহানি যে জগৎটা, যেই স্টেজে আমাদের রূপ বিভিন্ন জায়গায় আপ ডাউন যেতে পারে, আমাদের রূপ কিন্তু তাদের সেই ভয়াবহ রূপটাকে দেখতে পায়। তাদের সেই ভয়াবহ রূপকে সে দেখতে পায়। এই যে তার স্ত্রীর ভয়াবহ রূপ, দুইটা রূপ, নফসের কারণে এবং কায়রের কারণে তার স্ত্রী সে ভয়াবহ রূপ দেখলো। সে ওই লোকগুলো কিন্তু তার প্রতি ওই পরিমাণ হার্মফুল না। কারণ কি জানেন, ওই যে লোকগুলোকে সে দেখলো, সেই লোকগুলো তো এখানে বাহক, তারা হচ্ছে যে সঞ্চালন করছে। তারা আমার এই ব্যক্তিকে চেনে না, জানে পর্যন্ত না, কিন্তু কে চেনে, কে জানে? স্ত্রী। আমার এই লোকটাকে তার স্ত্রী ভালো মতো চেনে জানে, আমার এই লোকটাকে তার মা ভালো মতো চেনে জানে। এই জন্য মা ছটফট করছিল, আর স্ত্রী সেই রূপ সে দেখতে পাচ্ছিল। এখন ওই লোকগুলোর ওই রুহানি স্টেজে কোনো রকম রূপ সে তখনই দেখতো যদি ওই লোকেরাও তার প্রতি একই রকমের জিঘাংসা ফিল করত। তখন কিন্তু তাদের ওই কারির এবং নফসের প্রেজেন্স তার সামনে ভয়ঙ্কর রূপ নিয়ে চলে আসতো, যেটা হচ্ছে ওই মেয়ের ইন্টেন্ট। যে মেয়েটা তার স্ত্রী, বা যে মহিলা তার স্ত্রী, বা যে নারী তার স্ত্রী, তার ভেতরের ইন্টেন্টের রূপটাই হচ্ছে ওইটা, যেটাকে সে ড্রিমে দেখেছে, যেটা হচ্ছে তার ভেতরের ইন্টেন্ট, তার ডার্কনেস যেটাকে বলে। এই ডার্কনেসের সত্তাকে কারিন এবং নফস, তো সে সেই রূপটা দেখেছে। এবং এখানে যে তার মায়ের যে রোল, অ্যাকচুয়ালি এই মুহূর্তে তার জন্য তার মা সবচেয়ে বেশি পেরেশানের ভিতরে রয়েছেন। তার মা সবচেয়ে বেশি ভয় পাচ্ছেন, এবং তার মাই চেষ্টা করছেন তার সন্তানকে যতটুকু পারে সে বিপদ আপদ থেকে রক্ষা করতে। এই জন্য স্বপ্নের ভেতরে তার মাকে দেখবেন কিন্তু ওই একই রোল সে ওই জায়গায় মেনটেন করে যাচ্ছে। এটা তার ভেতরের রূপ, তার মায়ের ভেতরের রূপ। তার মায়ের ভেতরের রূপও তো চাচ্ছে যে তার সন্তানকে সে হেফাজত করবে, যেভাবে হোক চেষ্টা করছে। দরজায় যে ভাঙা মানে মানে কলাপসিবলের যে অংশগুলো ভাঙা ছিল, যে বলে যে ওই যে তালা ঢোকানোর যে জায়গাগুলো থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছু, এগুলো ইঙ্গিত করে যে ভাঙার চেষ্টা করা হচ্ছে বা ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে, বাট এখন পর্যন্ত সফল হয়নি কেউ। এটা কি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম?
আরও অনেক কিছু রয়েছে, আমি ওইভাবে ধরলাম না। এই সূত্রগুলো যদি আপনারা ধরেন তাহলে দেখতে পাবেন যে আসলে কিন্তু এরকম। এবং অ্যাকচুয়ালি তার স্ত্রী তার ক্ষতি করার চেষ্টা করছে অনেক আগে থেকেই, এবং তার স্ত্রী তাকে শান্তিতে থাকতে দিবে না, এটা হচ্ছে তাদের কথা। তাদের ওই রকম একটা শত্রুতা তাদের তৈরি হয়ে গেছে। কে রাইট কে রং আমি সেই বিচারে যাচ্ছি না, কিন্তু এক পক্ষ এই কাজ করা শুরু করেছে, যেটা একদমই অনুচিত। এবং আমাদের এই ব্যক্তি যার এই ক্লিপটা আপনারা শুনলেন, সে তার ড্রিমটাকে ভালোভাবে মনে রাখতে পারে আমার মতো। আমাকে আপনি প্রশ্ন করলেন না যে ড্রিম মনে রাখেন কেমনে? এই যে দেখেন, এই লোক 5 মিনিট কিন্তু তার ড্রিমের কথাই বলছে, সে ড্রিমে কী দেখছে সেটা। এবং ড্রিম স্টেজে এটা কিন্তু হতে থাকে। দেখা গেল যে এটা ড্রিম স্টেজে কয়েকটা ফ্রেমে আপনি দেখে ফেলেছেন, মানে 1-2 সেকেন্ডে, কিন্তু আপনি যখন বয়ান করবেন দেখবেন যে এটা 5-6 মিনিট হয়ে গেছে। তো এই যে যখন আমি এই স্টেজটার কথা বলছি, যখন আমাদের ভিতরে অনেকে বিভিন্ন রকমের স্বপ্ন আমরা দেখি, অনেক খারাপ বাজে বাজে স্বপ্ন দেখি, আমরা কেন দেখি? আমাদের রুটা আসলে কোথায় যাচ্ছে ওই সময় আমরা কিন্তু ডিটারমাইন করতে পারি না, ঠেকাতে তো পারি না আমরা। তো আমাদের রু কি দেখছে না দেখছে সেইটার উপর নির্ভর করছে যে রু কোথায় গিয়েছিল, বা সে এত দূরে কেন যাচ্ছে এই সমস্ত জিনিস দেখার জন্য। অনেক সময় আমাদের রু ক্রাইমকে দেখে, জানেন? যেমন আপনি দেখলেন যে একটা লোকের ডেড বডি পড়ে আছে, একটা লোক তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, ওইটা অ্যাকচুয়ালি ওই সময় ওই লোক হয়তো ওই ব্যক্তিকে খুন করে সে হেঁটে যাচ্ছে নর্মালি। আমাদের রু সে অ্যাকচুয়াল ঘটনাকে উইটনেস করছে তখন, কিন্তু ফিজিক্যালি সেইখানে নাই। ফিজিক্যালি থাকলে না সে সাক্ষী দিতে পারতো বা ওই লোককে ধরতে পারতো বা যেটাই হোক, কিন্তু আমাদের রু অনেক কিছুরই সাক্ষী হয়, আমরা সেটা বুঝতে পারি না। ওই ড্রিম স্টেজে আমাদের ভেতর অনেক ব্যক্তি বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জিনিসপত্র দেখে। যারা পজেসড বা যারা কোনো না কোনো দিক দিয়ে আক্রান্ত, তাদের ড্রিমটা কী হবে জানেন? কেন তাদেরকে ওইখানে অ্যাটাক করার চেষ্টা করে যাচ্ছে, তো সুতরাং তারা ওই রিলেটেড ড্রিমের ভেতরেই থাকবে, মানে ওই অ্যাটাকের উপরেই থাকবে, অথবা তাদের রু যারা অ্যাটাক করছে তাদের পেছনে ঘুরতে থাকবে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করার জন্য। যে বললাম না, আমি একটা কথা বলি না আপনাদেরকে, যে আমাদের রুহের কাছে সমস্ত ইনফরমেশন রয়েছে, কিন্তু ব্রেন সেটা প্রসেস করতে পারে না। রিজন, কারিন আর নবস সব ইনফরমেশন প্রসেস করতে পারে না। তো এই যে আমাদের রু দূরে যায়, ট্রাভেল করে এবং দেখে আসে, অনেক সময় এখানে আমরা থাকি। তো আমাদের রু যখন আমাদেরকে দেখে, বা আমাদের রু যখন দেখে যে আমরা এখানে কোনো না কোনোভাবে সাফার করছি, অথবা পরিবারে কেউ না কেউ সাফার করছে, ওইটার যে ভিউ পয়েন্ট, ওইটা ওই স্বপ্নের উপর ডিপেন্ড করে যে ওইখানে ঘটনা কী ঘটতে পারে। এরপরে ওই ব্যক্তিদের পারিপার্শ্বিক জীবনে অরিজিনালি কী হচ্ছে সেটা দেখতে হবে, তখন যে ইস্যুটা ধরা যেতে পারে। সব যে ধরা যাবে তা না, সব স্বপ্ন যে বোঝা যায় তাও না। কিছু স্বপ্ন হিজিবিজি থাকে, কি দেখলো আজেবাজে জিনিস বুঝতে পারে না মানুষ, মনে রাখলেও বুঝতে পারে না। কিন্তু কথা হচ্ছে কি, ওই যে বললাম না, আমাদের রূপ কি কি দেখে না দেখে, ভূত, বর্তমান, ভবিষ্যৎ কি দেখে না দেখে, সেটা কিন্তু আমাদের পক্ষে জানা অনেক বেশি কঠিন। এবং কঠিন দেখেই আমরা কিন্তু ড্রিমের ব্যাপারটা পুরোপুরি বুঝি না। আমাদের ভিতরে অনেক লোক রয়েছে যারা কিচ্ছুই দেখে না কখনো জীবনে, এক ফোটাও কিচ্ছু দেখে না ড্রিমে, একবার ঘুমায় সকালে উঠে। এই লং টাইম যে ডার্কনেস সে যে দেখে, লং টাইম তো সে ডার্কনেস থাকতে পারবে না। তার মানে তাকে ব্লকড আউট করে রাখা হয়েছে কোনো কিছু থেকে, যেটা সে বুঝতে পারছে না। এখন একটা টাইমে যে হয়তো সে বুঝতে পারবে। আর আমাদের মধ্যে বিভিন্ন রকম স্বপ্ন দেখা, যেমন আমি যদি স্বপ্ন দেখি ওইটা হয়ে যাবে, আমি যদি কোনো ফ্রেম দেখি ওইটা ফ্রেম টু ফ্রেম হয়ে যাবে। আমাদের মধ্যে থেকে কেউ আবার এরকম স্বপ্ন দেখা, যেটা ফ্রেম দেখলো ওই ফ্রেমের সাথে মিলে ঝুলে এরকম একটা ঘটনা সে করতে দেখবে। তারপরে দেখবেন তো দেজাভু হয় আমাদের প্রচুর। দেজাভুটা কেন হয়? কারণ আমরা রুহানি জগতে বসবাস করি, আমাদের রুহ তো রুহানি জগতে বসবাস করে, সে ভূত, বর্তমান, ভবিষ্যৎ দেখতে পায়, কিন্তু ওটা প্রসেস করতে পারি না আমরা সবসময়। আর যারা যারা একটু একটু প্রসেস করি, ওই ইনফরমেশনগুলো পাই, তারা সেইভাবেই সেই ইনফরমেশনের উপর আমল করে বা মেনটেন করে রাখার চেষ্টা করে। আমি বোঝাইতে পারলাম আপনাদেরকে স্বপ্নের ব্যাপারটা, আমি আশা করি, কারণ এই ক্লিপ আপনাদেরকে হেল্প করবে যেটা আমি আপনাদেরকে বললাম ওইটা বোঝার জন্য। এর বাইরে ড্রিম যেটা, মানে আমাদের রু যেটা দেখে, দেখুন আপনি এটা কিন্তু কখনোই মানবেন না যে শয়তান আপনাকে ভুলভাল দেখায়। না, শয়তান আপনাকে ভুলভাল দেখাবে না। শয়তান আপনাকে হয়তো কারেক্ট জায়গায় নিয়ে গেছে আপনাকে,
আপনি ওই যে অ্যাক্সেস করতে পারছেন না পুরোপুরি পুরো মেমোরি। হয়তো আপনি দেখলেন যে আপনি এই মুহূর্তে এটা সমুদ্রের সিংহাসনের উপরে ইবলিশ শয়তান বসে আছে, আপনি দেখলেন একটা ফ্রেম দেখলেন, কিন্তু বাকি ফ্রেমের গল্প কিন্তু আর আপনার কাছে নাই। রিজন কি? ওই বাকি ফ্রেমের ইনফরমেশন আপনার কাছে আসতে দিচ্ছে না কে? ব্লকড আউট করে রেখেছে কে? কারিন এবং নফস। যখন আপনি সার্চ করবেন তখন হয়তো যে আপনি অ্যাডিশনাল ইনফরমেশনগুলো পাবেন। স্বপ্ন কিন্তু এরকম, এর কিন্তু কারেক্ট ব্যাখ্যা কারোর পক্ষে কিন্তু দেওয়া সম্ভব না। বড় আজকে আর বেশি বড় করব না, কারণ ওই যে বললাম প্রস্তুতি নাই। আর 20-22 মিনিট বাকি 3টা বাজতে। তা আমি 3টার পরে আসলে আর রেকর্ড করবো না কোনো কিছুই, কারণ ইবাদতের জন্য সময়টা তো আমাকে রাখতে হয়। তো দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথমটা হচ্ছে সবুজ ভাই গ্রুপে পোস্ট করেছিল, আপনাদের গ্রুপে পোস্ট করে সবুজ ভাই বলেছিল যে কাজাকিস্তানের কালাচিতে, মানে সম্ভবত যদি আমি ভুল না করি উচ্চারণে, কাজাকিস্তান নাহলে কিরগিস্তান হয়তো, মানে কালাচিতে আর কি, একটা সার্টেন টাইম পিরিয়ডে মানুষজন সাডেনলি ঘুমায় যেত, এরকম একটা পোস্ট। তাই পোস্ট আর কি পড়ছি না, কারণ সামনে পুরো অন্ধকার। বিশেষ করে কাপড় দিয়ে ঢাকা রাখছি, একেবারে ভালো তোয়ালে দিয়ে ঢাকা রাখছি, আর এমনি স্ক্রিন রাখি কালা। তো মানে মানে মনিটরের স্ক্রিন পুরা কালা রাখি। তো ফ্যানের শব্দ তো হয়তো টের পাচ্ছেন না কেউ, মানে পুরো অন্ধকার আর মশার কামড়। তো কালাচের ওই ব্যাপারটা, ওটা আসলে সুপার ন্যাচারাল ব্যাপার মনে হয় না আমার কাছে। কেন আমি বলি, আপনি যখন মাস্ক ব্যবহার করবেন, মানে সবুজ ভাইয়ের কথারই, সবুজ ভাইয়ের ওই পোস্টটাই শেয়ার করি আমি আপনাদের সাথে আর কি, মানে সবুজ ভাই সহ জানলো, বাকি সবাই জানলেন। আমরা যখন মাস্ক ব্যবহার করি, তো মাস্ক ব্যবহার করে যদি মাস্ক যদি ভালো মানের না হয়, সেটা যদি গ্যাসটাকে, মানে আমরা যে নিঃশ্বাসটা ছাড়ছি আর নিচ্ছি, এটাকে যদি ভালোভাবে ফিল্টার না করে, তো হবে কি যে আপনি নিঃশ্বাস যেটা নিচ্ছেন এবং ছাড়ছেন, ছাড়া নিঃশ্বাসটা কিন্তু ওইখানে জমা হয়ে যাবে। হাঁটা চলা মাঝখানে দেখবেন হুট করে শরীরে শান্তি, মানে শক্তি পাচ্ছে না, নিঃশ্বাস নিচ্ছেন কিন্তু শক্তি, মানে শরীর টায়ার্ড হয়ে পড়ছে এবং আপনার হার্টবিট বেড়ে গেছে, কিন্তু নিঃশ্বাস নিচ্ছেন। কিন্তু মাস্ক খুলে ফেলার কিছুক্ষণের মধ্যে দেখবেন যে শরীরটা আবার একটু ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু মাস্ক আবার পরলে দেখবেন যে একই অবস্থা। ওইটা হচ্ছে মাস্কের কোয়ালিটি যদি ভালো না থাকে, সে যদি এয়ারটাকে ভালোভাবে ফিল্টার না করতে পারে। আমরা যখন নিঃশ্বাস নেই, আমরা নিঃশ্বাস ছাড়ি কি? কার্বন ডাই অক্সাইড। এবং কার্বন ডাই অক্সাইড কিন্তু মারাত্মক পয়জনাস, মারাত্মক লেভেলের পয়জনাস। তো এই জন্য মনে করুন যখন আপনি নিঃশ্বাস ছাড়ছেন কিন্তু নিচ্ছেন অক্সিজেনের সাথে, মনে করুন যদি আপনি 1টা রেশিও অক্সিজেন নেন তো 2 রেশিও ঢুকছে কার্বন ডাই অক্সাইড। এটা তো আপনার জন্য হার্মফুল, ফুসফুসে চলে যাচ্ছে, ফুসফুস থেকে প্রক্রিয়া হয়ে বাতাসটা ইমিডিয়েটলি রক্তের সাথে মিশছে, এবং রক্তে অক্সিজেনের পরিমাণ কম, কার্বন ডাই অক্সাইড বেশি। তো কার্বন ডাই অক্সাইড বেশি যখন পাম্পিং হবে, বিভিন্ন জায়গায় পৌঁছাবে, বিভিন্ন অর্গানে পৌঁছাবে, বিভিন্ন অর্গান তার কার্বন ডাই অক্সাইডকে চেনে না, তখন পয়জনাস অ্যাটাক শুরু হয়ে যায় বডির ভেতরে। কারণ বডির দরকার তখন অক্সিজেন, ইভেন বডির তো ইমিডিয়েট অক্সিজেন প্রয়োজন। আমাদের শরীরে সর্বদা বারবার অক্সিজেনওয়ালা রক্ত আল্লাহর এক অশেষ কৃপায় পৌঁছায় যাচ্ছে। তো ওই রক্তের ভেতরে অক্সিজেনের বদলে যখন কার্বন ডাই অক্সাইড থাকবে, তো বডির এনার্জি হিসেবে আর কোনো কিছু পাচ্ছে না, তো বডি কাইল হতে শুরু করে মুহূর্তের ভেতরেই। তো এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। যদি আপনার মাস্ক ক্লিয়ারলি মানে ওইভাবে মাস্ক যদি এটা ফিল্টার না করে, তখন আপনার এই ঘটনা ঘটাই দেবে। তো আপনি কিছু বুঝে উঠে রাখেও মারাও যেতে পারেন, টের পাবেন না, কারণ ওই যে কার্বন ডাই অক্সাইড কিন্তু বিষাক্ত, অত্যন্ত বিষাক্ত। এখন কালাচিতে যা হয়েছে ওইটা হচ্ছে আমার যেটা ধারণা, এবং ওইটা হইতে পারে তা হচ্ছে ওই যে মাইনিং ছিল না, মাইন করতো না, ও মাইন থেকে গ্যাস বেরাইছে। এখন মাটির নিচে যখন আপনি মাইনিং করবেন, আপনি যেটাই মাইনিং করেন না কেন, ওইখানে তো নিউক্লিয়ার ম্যাটেরিয়ালের মাইনিং হচ্ছিল। তো মাটির নিচে কিন্তু প্রচুর গ্যাস, প্রচুর গ্যাস। আমরা মিথেন দেখি না, মিথেন টের পাই না, মিথেন কীরকম। তো মনে করেন মাটির নিচে প্রচুর গ্যাস, এবং এই প্রচুর গ্যাস যেটা মাটির নিচে, এর মধ্যে থেকে একটা গ্যাস এরকম, যে গ্যাসটা হচ্ছে আপনার কার্বন মনোঅক্সাইড।
ভারতে মনে হয় এরকম একটা ঘটনা ঘটেছিল, আমি শিওর না কোথায়। এই কার্বন মনোঅক্সাইডটা কিন্তু একটু অন্যরকম। এটা কিন্তু অতটা ডেডলি না, কার্বন ডাই অক্সাইডের মতো অতটা ডেডলি না, মানে পয়জনাস হলেও অতটা ডেডলি না। তো এখন যখন এই গ্যাসটা চারপাশে বাতাসে, আমরা তো টের পাচ্ছি না, কোনো স্বাদ নেই, গন্ধ নেই, কিচ্ছু নাই। তো এখন যখন এটা চারপাশে বাতাসে এই গ্যাসটা মিশে যাবে, তো ওই গ্যাস যখন আমি ইনহেল করব, মানে আমি যখন আমার নাক দিয়ে নিব বাতাসের সাথে, তো সেই গ্যাসটা ভেতরে ঢুকে যাচ্ছে আমার। তো তখন কি হচ্ছে দেখেন, কার্বন মনোঅক্সাইড কিন্তু ওই একইভাবে অক্সিজেনের সাথে মিশে ফুসফুস থেকে ব্লাড স্ট্রিমে পৌঁছে যাচ্ছে, ব্লাড স্ট্রিম থেকে অর্গানের বাকি জায়গায় যে পৌঁছে যাচ্ছে। আমাদের বডি যখন এরকম অবস্থার মধ্যে যে পৌঁছে যায়, আমাদের ব্রেন কিন্তু সেটা ডিটেক্ট করতে পারে, আল্লাহ সে শক্তি দিয়ে রেখেছে এই সত্তার হাতে। তো ব্রেন ওইটা যখন ডিটেক্ট করতে পারে, তখন ব্রেন করে কি, অনেক সময় দেখবেন যে আপনি যখন অ্যালার্জির শিকার হন, ব্রেন চেষ্টা করে আপনাকে ঘুম পাড়ানো বা আপনি ঘুমানোর চেষ্টা করবেন, দেখবেন যে ওই অ্যালার্জির রেসপন্সটা একটু কমে আসে কিছু সময়ের জন্য। তো ব্রেন এই ঘটনাটা ঘটায়, ব্রেন ধীরে 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 ওই অক্সিজেন পাচ্ছে না, ব্রেন ওইভাবে আর কাজ করতে পারবে না। অক্সিজেন কমে গেলে ব্রেনের পয়জনাস ইফেক্ট দেখা দেয়, ব্রেন তখন ফাংশন করতে পারে না, মানুষজন তখন সেন্সলেস হয়ে পড়ে। তো এই যে গ্যাসগুলা, আপনি দেখবেন যে ঢাকা শহরে যদি আপনি মেইন রোডে দু একটা গাড়ি থেকে দেখবেন যে খুব বিশ্রীভাবে ওই গাড়ির ধোয়া হোক বা চিটে হোক, গাড়িটা থেকে পাস করুক বা গাড়ির পাশে রয়েছেন, মানে নাক দিয়ে বাতাসটা ঢোকার পরে কেমন জানি দম বন্ধ বা কেমন জানি লাগতে শুরু করেছে। এটা হচ্ছে ওই জিনিসটাই, পয়জনাস ইফেক্ট, গ্যাসের পয়জনাস ইফেক্ট, যেটা ব্লাড স্ট্রিমে মিশে যাচ্ছে ফুসফুসের কারণে। তো এটা যখন এইভাবে ব্লাডে ছড়া যায়, ওই কেমিক্যাল রিয়াকশনের কারণে মানুষ অজ্ঞান হইতে পারে। আমার কেন জানি মনে হয় এটা সুপার ন্যাচারাল না আসলেই, এবং এইভাবে মানুষ অজ্ঞান হয়। আমি নিচে একবার সেন্সলেস হয়ে গিয়েছিলাম এই মাস্কের কারণে। এর মানে ওই সময় যে মাস্ক ছিল ওগুলো করোনার কারণে ডাবল মাস্ক পরতো সবাই, আমি ভাই সেন্সলেস হয়ে পড়েছিলাম একেবারে সরাসরি। আর বেশিক্ষণ হলে আমি শেষ হয়ে যেতাম। কিন্তু আমি সেন্সলেস হয়েছি আমার বাসায়, কোথায় জানেন, মোটরের গোড়ায়। মোটর ছাড়া ছিল ওই সময়, মোটর থেকে পানি পড়তেছে, প্রচণ্ড হাঁপাইতেছি আমি বলতেছি যে আমাকে পানি দাও, পানি দাও, মানে আমার ভেতরে কেমন জানি করতেছিল, আমি বুঝাতে পারবো না আপনাকে। মানে আমার ভেতরে বাতাস দাও, মানে আমি নিঃশ্বাস নিতে পারছি সবই, কিন্তু আমার ভেতরে কি জানি নাই, মানে কি জানি নাই, এবং হাত পাতে কোনো শক্তি নেই, কিচ্ছু নেই। আমি বাইরে থেকে আসছি মাত্র তখন, তো গাড়ি ঘোড়া পাওয়া যেত না, অনেক দূর থেকে হাইটে আসছি। ওই অবস্থাতে তো পুরোপুরি দেখেন আমার হুইল পাওয়ার কিন্তু হেভি। আমার খারাপ লাগা শুরু হয়েছে, সেই খারাপ লাগার পরও আমার 2 হাতে বাজারের ব্যাগ, আমি 4 কিলোমিটারের বেশি হাইটে আসছি আমার হুইল পাওয়ারের কারণে। তো আমি যে খেয়াল করি নাই, আমি বেশ কয়েকবার মুখ দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম, ওই কারণে হয়তো আল্লাহ মাফ করছে আমাকে। কিন্তু আমি ওই মোটরের কাছে আসার পর পাগল হয়ে গেছি, পানি খাবো না কি খাবো, মানে আমি বুঝতেছি না, আমার বুকটা আমার কলেজেটা কীতে ভাবে আমি বুঝতেছি না। ও ভিজে অবস্থায় আমি সেন্সলেস হয়ে গেছি। কিন্তু তখন যখন আমার মুখের মধ্যে পানিটা পড়তেছিল, নাক দিয়ে পানি ঢুকতেছিল, মুখ দিয়ে পানি ঢুকতেছিল, আমার ভালোই লাগতেছিল। তো এটা হচ্ছে ওই অক্সিজেন ডিপ্রিভিয়েশনের কারণে। তো এই এই ঘটনাটা তখন ঘটে, আপনি আপনি আপনার কনসিয়াসনেস হারাই ফেলতে পারেন। ওই কাজাকিস্তান বা কিরগিস্তান যেটাই হোক, ওই কালাচি যে এলাকাটা, ওই মাইনিং এলাকা, তো ইভেন আপনি দেখবেন যে যারা যে আপনি দেখবেন যে রেলের ইঞ্জিন যেখানে, ওই কিছু কিছু রেলের ইঞ্জিনে যে তাপবিদ্যুৎ মানে কয়লা পোড়ায় চলে না, আপনি ওইখানে কিছুক্ষণ দাঁড়ায় থাকলে দেখবেন যে আপনার এই কষ্টটা শুরু হয়ে গেছে কিছুক্ষণ, কারণ ওইখানে অক্সিজেনের লিমিটেশন কমে গেছে, ওইখানে গ্যাস বাড়তে শুরু করেছে। ওপেন স্পেস না, কিন্তু ওই ইঞ্জিনের আশপাশে খুব ক্লোজ এলাকার ভিতরে, মানে ক্লোজ করা এলাকার ভিতরে ওপেন স্পেসে আপনি কখনো কষ্ট টের পাবেন না। তো এই ছিল আর কি, যেটা আমার নিজের ধারণা এই কালাচির ব্যাপারে মানুষ কেন কনসিয়াসনেস হারায় ফেলতো। কারণ আমি শুনছিলাম ইন্ডিয়াতেও নাকি এরকম একটা ঘটনা ঘটছে, আমি শিওর না, কিন্তু আমি শুনছিলাম। এবং এই ইন্ডিয়ার ঘটনার ভেতরেও কিন্তু এই গ্যাসের দায়িত্ব। কারণ দেখুন, আপনি তদন্ত না করলে বুঝতে পারবেন না, কিন্তু বুঝতে পারবেন না যে ঘটনার রিজন কী কারণে হইতে পারে। তো এই মাইনিং যখন আমরা করি, এই গ্যাসগুলোর রিলিজ হয় এবং এই গ্যাসগুলোর কারণে এই ঘটনা ঘটতে পারে। তো
কারণ অন্য কোনো সুপার ন্যাচারাল কোনো এলিমেন্ট আমি এই ঘটনার ভিতরে পাইনি। তো এই আর কি, এখন প্রায় 3টা বেজে গেছে, আর আমার পক্ষে আর বেশিক্ষণ কন্টিনিউ করা সম্ভব না। মনে করেছিলাম যে একটু কথা বলবো, খেয়াল করিনি যে আমি ভুল দেখেছিলাম টাইম। তো এই আজেরা পেঁচাল বা এই আজেরা বক এই সমস্ত কিছু থেকে আজকে বিদায় নেই, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে একটা ঘটনা শোনাবার। যদি আমি আজকে যদি এটা রেকর্ড করতে পারি, মানে এখন তো ইতিমধ্যেই শনিবার রাত, মানে শনিবার দিন পার করে রাত আর কি, যখন ভোর হলেই রবিবারের ভোর। তো আজকে তো আর হচ্ছে না, যদি আগামীকালকে যদি ঘটনা রেকর্ড করতে পারি তাহলে আমি ঘটনা রেকর্ড করে আপনাদেরকে রাতেই সেটা পাবলিশ করে দেব। আর আমি চেষ্টা করবো আপনাদেরকে ঘটনা শোনানোর, যদি না হয় মাফ করে দিয়ে এই সপ্তাহের জন্য। আর কেস স্টাডি নিয়ে আসবো আবার, এবং ওই ইজিপশিয়ান ডেমিগড ওগুলাও শুরু হয়ে যাবে আবার। আর ওই 72টা ডিমান্ডের ভিতরে একটা তো গেল মাত্র, তো আরও তো ডিমান্ড রয়েছে। তো এবার ডিমান্ড বালকে নিয়ে একটা পর্ব আসবে, মানে একটা পর্বে তো অনেক কথা বলি না, তো ওই পর্বের একটা পার্ট হিসেবে আসবে ডিমান্ড বাল নিয়ে। না, বালকে নিয়ে আসবে, ডিমন তো পরে, ডিমনও তো একজন রয়েছে, কিন্তু মেইন হচ্ছে যে বাল, ওর ব্যাপারটা আসবে ইনশাল্লাহ।